অ্যাডজেক্টিভ, অর্থাৎ তুলনা করা হয় কিসের মধ্যে? অ্যাডজেক্টিভ এবং কম্পারিজন দেখো, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে। অর্থাৎ অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম হয়, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, একটা হচ্ছে কম্পারেটিভ এবং একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, যেমন আমরা পজিটিভ ফর্মে দিলাম হচ্ছে বিউটিফুল, কম্পারেটিভ দিলাম মোর বিউটিফুল, সুপারলেটিভে দিলাম দ্য মোস্ট বিউটিফুল। ওকে, এরকম হচ্ছে প্রত্যেকটা অ্যাডজেক্টিভের তিনটা করে ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আমরা একটু দেখার চেষ্টা করব ফর্মগুলোর পরিবর্তনটা কিভাবে হয়। এক নাম্বার স্মলার, এটা হচ্ছে একটা। দুই নাম্বার বিগ, বিগার, বিগেস্ট। সি হচ্ছে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। হচ্ছে ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। মোরের জায়গায় হচ্ছে কম হলে লেস, মোস্টের জায়গায় লিস্ট। ওকে, দেখো এখানে আমরা কয়েকটা ভাবে আমরা ডিগ্রির পরিবর্তনটা কিভাবে হচ্ছে অ্যাডজেক্টিভের আমরা বুঝতে পারি। দেখো স্মল, এক সিলেবাল বিশিষ্ট। স্মল এক সিলেবাল বিশিষ্ট। সিলেবাল কাকে বলা হয়? সিলেবাল বলা হয় বাংলা যেটাকে বলা হয় অক্ষর, একেবারে তুমি যতটুকু উচ্চারণ করতে পারো, অর্থাৎ একদমে যতটুকু উচ্চারণ করতে পারো সেটাকে বলা হয় সিলেবাল। তো স্মল, আমরা কিন্তু স্মল বলতে একবারই উচ্চারণ করি, সো এটা এক সিলেবাল বিশিষ্ট। এক সিলেবাল বিশিষ্ট শব্দগুলাকে কম্পারেটিভ করার সময় কি করতে হয়? এটা শেষে ইয়ার দিতে হয়, আর সুপারলেটিভ করার সময় ইএসটি দিতে হয়। ওকে, প্রথম নিয়ম। দুই নাম্বার দেখো বিগ, এটাও এক সিলেবাল বিশিষ্ট, ইয়ার এবং ইএসটি আছে। কিন্তু এখানে হচ্ছে একটু আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যখন কোনো শব্দের শেষে কনসোনেন্ট থাকবে, তো জি একটা কনসোনেন্ট এবং এটার পূর্বে কি থাকবে? ভাওয়েল থাকবে। আই হচ্ছে ভাওয়েল। যখন একটা শব্দের শেষে কনসোনেন্ট থাকবে এবং এটার পূর্বে ভাওয়েল থাকবে, তখন এই কনসোনেন্টটা হচ্ছে ডাবল হয়ে যাবে। বিগ, বিগার, বিগেস্ট। ঠিক আছে, যেমন হট, এইচ ও টি, হট, হট মানে গরম, তার মানে টি হচ্ছে কনসোনেন্ট, ও হচ্ছে ভাওয়েল, তার মানে লাস্টে কনসোনেন্ট আছে এবং তার আগে ভাওয়েল আছে। দ্যাট মিন্স তাহলে টিটা ডাবল হয়ে যাবে, হট, হটার, হটেস্ট। ওকে, দেন এটা হচ্ছে দুই নম্বর নিয়ম। তিন নম্বর নিয়ম হচ্ছে দেখো কিছু কিছু অ্যাডজেক্টিভের শেষে কি থাকে? ওয়াই থাকে। যখন অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকবে, তখন হচ্ছে এই ওয়াইটা পরিবর্তন হয়ে কম্পারেটিভ হয়ে যাবে আই ই আর। আগে ছিল ইয়ার, এখানে ওয়াই এর বদলে কি আসবে? একটা আই আসবে। আর এখানে ওয়াই এর বদলে একটা আই আসবে, আই ই এস টি, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ওকে, আর যখন হচ্ছে এক সিলেবাল, এগুলো গেল হচ্ছে এক সিলেবাল বিশিষ্ট। যখন হচ্ছে এক সিলেবালের অধিক, তো দুই সিলেবাল, তিন সিলেবাল বিশিষ্ট কোন শব্দ হবে, তো দুই তিনবার উচ্চারণ করতে হচ্ছে। যেমন ফ্যা মোস, দুইবার উচ্চারণ করতে হচ্ছে তোমাকে, ফ্যা মোস মানে দুই সিলেবাল বিশিষ্ট এই ওয়ার্ডটা। তখন তোমাকে কি করতে হবে? কম্পারেটিভ করার সময় মোর দিতে হবে, বেশি বোঝালে মোর ফেমাস অথবা কম বোঝালে লেস ফেমাস দিতে হবে। আর সুপারলেটিভ করার সময় মোস্ট অথবা লিস্ট দিতে হবে। মোস্ট ফেমাস মানে অনেক বেশি বিখ্যাত, লিস্ট ফেমাস মানে কম বিখ্যাত। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ডাস্টারটা খুব পাইছি। এখন দেখো এইটা হচ্ছে নিয়মের কিছু আছে, হচ্ছে তোমার কোনো নিয়ম মানে না, ওগুলো একটু লিখে নাও। তোমাদের শীটে হচ্ছে একটু ভুল দেওয়া আছে, শীটেরটাও ফলো করে দাও, আমি একটু লিখে দিচ্ছি, এটা তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, দেখো অর্থাৎ আগের গুলো হচ্ছে আমরা নিয়ম অনুযায়ী করলাম, যে হচ্ছে ইআর এবং ইএসটি দিতে হয়, আর শেষে ওয়াই থাকলে আই ইআর আইএসটি দিতে হয়, কম্পারেটিভে আই ইআর এবং হচ্ছে আইএসটি। ওকে, এখন দেখো কিছু হচ্ছে যেগুলো হচ্ছে নিয়ম মানে না, যেমন গুড,
অথবা ওয়েল, এই দুইটারে একই সাথে, গুড ওয়েল, এটা হচ্ছে কম্পারেটিভ হচ্ছে বেটার, এটা সুপারলেটিভ হচ্ছে বেস্ট। মানে এটা কোনো নিয়ম মানে, ওকে? তোমরা একটু লিখে নাও, ব্যাড, ইভিল অথবা হচ্ছে তোমার ইল, এই তিনটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, WRST, ওর্স, ওর্স, WORST, ওর্স্ট। ব্যাড, ইভিল, ইল, LITTLE, লিটল, লেস, লিস্ট, LEAST, লিস্ট, ওকে? মাচ অথবা মেনি, এই দুটোর হচ্ছে মোর, মোস্ট। তারপর হচ্ছে ফর, ফরমার, ফরমোস্ট। আউট, আউটার, আটমোস্ট, ওকে? এগুলো একটু একটা স্ক্রিনশট দিয়ে নাও, এবার লিখে নাও, ওকে? লেখা হয়েছে সবার? একটু কমেন্টে জানাও লেখা হয়েছে কিনা, তাহলে আমি মুছে দেব। আচ্ছা ঠিক আছে, অনেক লেখা হয়ে গেছে, তাহলে আমরা একটু বুঝি। তার মানে সাধারণ বিষয়গুলো বোঝা গেল যে আসলে পজিটিভ থেকে কম্পারেটিভ কিভাবে হয়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিভাবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরিবর্তনগুলা কিভাবে হয়। আর অ্যাডভার্বের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র ওই লাস্টের নিয়মটা, মোর এবং মোস্ট। যেমন হচ্ছে হি স্পিক্স লাউডলি, তাহলে এখানে লাউডলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটাকে যদি কম্পারেটিভ করতে হয় তাহলে লাউডলির আগে কি নিতে হবে, মোর লাউডলি, সুপারলেটিভ করতে হলে মোস্ট লাউডলি, এতটুকুই পার্থক্য। অ্যাডভার্বের তিনটা ফর্ম হচ্ছে মোর এবং মোস্ট দিয়ে করতে হয়। অ্যাডভার্বের একটা ফর্ম থাকে মূল, তার কম্পারেটিভ করতে হলে এটার আগে মোর নিতে হয়, সুপারলেটিভ করতে হলে মোস্ট নিতে হয়, এতটুকুই পার্থক্য। এবার আসো দেখো ইকুয়াল কম্পারিজন। আমরা এখন এই কম্পারিজনকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ইকুয়াল আর একটা হচ্ছে আনইকুয়াল। ইকুয়াল কম্পারিজন, ইকুয়াল কম্পারিজন। ইকুয়াল মানে বোঝা যাচ্ছে সমান সমান তুলনা, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝাবে এবং সেটা কি হবে, সমান সমান। ধরো বললা যে সে তার ভাইয়ের মতো শক্তিশালী, তার মানে তার ভাই যতটা শক্তিশালী সেও ততটা শক্তিশালী, অথবা সে তার ভাইয়ের মতো শক্তিশালী না, মানে দুজন সমান না, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ, তার মানে সমান সমান তুলনা। তারপর বলা যে তার যতটা হাইট আছে তার ভাইয়েরও ততটা হাইট আছে, তার মানে দুজনের মধ্যে সমান সমান বোঝাচ্ছে। তাহলে সমান সমান তুলনাটা আমরা আগে শিখবো। সমান সমান তুলনার রুলস গুলা কি ইকুয়াল কম্পারিজন? দেখো ইকুয়াল কম্পারিজনের এক নাম্বার হচ্ছে অ্যাজ, অ্যাজ অথবা সো অ্যাজ। আমি যদি এক্সাম্পল দিচ্ছি, যেমন he is as intelligent as his brother, সে তার ভাইয়ের মতো ইন্টেলিজেন্ট, is as intelligent as his brother, ওকে?
আবার বললাম হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের মতো ইন্টেলিজেন্ট না। তার মানে অ্যাজ এবং অ্যাজ বা সো অ্যাজ দিয়ে হচ্ছে তোমার সমান সমান তুলনা করা হয়, এক নম্বর রুলস। এখন দেখো সোটা কি জন্য, দেখো পজিটিভ এবং অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুই ক্ষেত্রে আমি অ্যাজ ইউজ করতে পারবো, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে অ্যাজ এর জায়গায় কি ইউজ করা যায়, সো ইউজ করা যায়। তার মানে নেগেটিভের ক্ষেত্রে তুমি এখানে সোটা ইউজ করলে বেটার। তুমি অ্যাজ এই দুইটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুই ক্ষেত্রে ইউজ করতে পারবে, তবে নেগেটিভের ক্ষেত্রে সোটা ইউজ করলে বেটার, আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কখনো সো ইউজ করা যাবে না। ওকে, 2 নাম্বার রুলস হচ্ছে the same as the same plus noun plus as। তোমরা একটু লিখে রাখো। আর এখানে হচ্ছে as, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, the same noun plus as। যেমন বললাম my house is the same, my house has the same height, HEIGHT height as yours। অর্থাৎ আমার ঘরের যতটা হাইট আছে তোমার ঘরেরও ততটা হাইট আছে। তার মানে এইটা এবং এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে দা সেম আর এখানে নাউন। তার মানে দা সেম যখন ইউজ করো তখন অবশ্যই পরেরটা কি হতে হবে, নাউন হতে হবে। হেইটটা কিন্তু হচ্ছে নাউন, হাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি আমি অ্যাজ দিয়ে ইউজ করতাম তাহলে আমাকে হাই বা হায়ার বা হাইয়েস্ট, হাই লিখতে হতো, সরি হায়ার না, এটা তো কম্পারেটিভ ফর্মে চলে যায়, তার মানে হাই লিখতে হতো। কিন্তু আমি যখন অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, আমি যখন দা সেম ইউজ করছি, দা সেম এর পর কি ইউজ করতে হবে, নাউন ইউজ করতে হবে। যেমন আরেকটা एग्जांपल দেখো, my pond has the same depth as his। আমার পুকুরে যতটা ডেপথ গভীরতা আছে তার পুকুরে ততটা গভীরতা আছে। তার মানে ডেপথ এটা হচ্ছে একটা নাউন, এর অ্যাডজেক্টিভ কি ডিপ। যদি আমি এই ফর্মে ইউজ করতাম অ্যাজ অথবা সো অ্যাজ, তাহলে আমাকে ডিপ দিতে হইতো, কিন্তু আমি যখন দা সেম দিয়ে ইউজ করছি সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডিপের নাউন কি ডেপথ এটা দিতে হবে। ওকে, আচ্ছা আরেকটা রুলস হচ্ছে রুল 3, ডিফারেন্ট প্লাস ফ্রম। যেমন my pen is different from his। দেখো এই তিনটা রুলস, অর্থাৎ এখানে এই রুলসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা সবগুলোর সাথে কি ইউজ করি, মানে হচ্ছে দেন ইউজ করি। যদি কারোর সাথে তুলনা বোঝাই যে এর থেকে এটা ভালো বা খারাপ বা এটা থেকে এটা ডিফারেন্ট, তখন আমরা কি ইউজ করি, দেন ইউজ করি। কিন্তু এখানে হচ্ছে তোমার ডিফারেন্টের সাথে দেন ইউজ করা যাবে না, ডিফারেন্টের সাথে সবসময় কি করবে, ফ্রম বলবে। এবং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা জানি ডিফারেন্টের সাথে ফর্ম হয়। মাই পেন ইজ ডিফারেন্ট ফ্রম হিজ, মানে আমার কলমটা তার কলম থেকে হচ্ছে কি ডিফারেন্ট। ওকে, আচ্ছা এই তিনটা রুল বুঝেছো কিনা একটু জানো আমাকে। হ্যাঁ, এই তিনটা রুল তোমাদের তোমরা ভালোভাবে বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। একেবারে সিম্পল, না বোঝার কোনো কারণ নেই। আচ্ছা বুঝেছি, ঠিক আছে, অনেকে বুঝতে পারছে। একেবারে সিম্পল পড়াশোনা, কোনো কঠিন কিছু না আসলে। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা আনইকুয়াল কম্পারিজনে যাব।
unequal comparison. Unequal comparison এর প্রথম কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম। ফর্ম প্লাস দেন প্লাস নাউন অথবা প্রোনাউন। তার মানে তোমাকে এতটুকু মনে রাখলে হবে যে আনইকুয়াল কম্পারিজনে কি করতে হয়, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম দিতে হয় আর হচ্ছে দেন দিতে হয়। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা একটা एग्जांपल দেই, তাহলে বুঝতে পারবো। রাজু is taller than রাতুল। অর্থাৎ আনইকুয়াল কম্পারিজন কি সমান হবে না। আগেটা যেমন বলছে যে সেম, সে তার মতো লম্বা, তার হাইটের সমান। আর এটা হচ্ছে অসমান, মানে হচ্ছে একজন আরেকজন থেকে অসমান বলতে হচ্ছে একজন আরেকজনের থেকে কম অথবা বেশি। ঠিক আছে, কম অথবা বেশি এরকম যখন বোঝায় তখন হচ্ছে এটাকে আনইকুয়াল হয়ে যায়, সমান সমান থাকে না, আনইকুয়াল হয়ে যায়। তো প্রথম রুলসটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম, তারপর হচ্ছে দেন। যেমন রাজু ইজ টলার দেন রাতুল, রাতুলের থেকে রাজু হচ্ছে কি টলার মানে লম্বা। এখন দেখো, অথবা যদি আমরা এভাবে লিখতে পারি রাহুল ইজ মোর ফেমাস দেন হিজ ফ্রেন্ড। রাহুল তার ফ্রেন্ডের থেকে কি বেশি বিখ্যাত, মোর ফেমাস। তার মানে দেখো টলার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তারপর দেন আসছে, মোর ফেমাস কম্পারেটিভ ফর্ম দেন আসছে। ওকে, এটা সহজ নিয়ম। এখন দেখো এটাকে যদি তুমি জোর দিয়ে যাও, অর্থাৎ তুমি যদি অনেক জোর দিয়ে বোঝাতে চাও, এটা তো স্বাভাবিকভাবে বলা যে রাজু ইজ টলার দেন রাতুল, রাজু রাতুলের থেকে লম্বা। কিন্তু যদি মানে খুব বেশি জোর দিতে চাও বা অনেক বেশি বোঝাতে চাও বেশি লম্বা, তাইলে জাস্ট কি করবা, এটার পূর্বে ফার অথবা মাস দিয়ে দিলে হবে। ফার অথবা মাস। আমি যদি এখানে লিখে দিই যে ফার টলার, আর এখানে দিয়ে দিয়ে যদি মাছ, তার মানে ফার টলার, রাজু ইজ ফার টলার দেন রাতুল, রাজু রাতুলের থেকে অনেক লম্বা, বেশি বোঝাচ্ছে এই জন্য ফার দেওয়া হয়েছে। রাহুল ইজ মাচ মোর ফেমাস দেন হিজ ফ্রেন্ড, রাহুল তার বন্ধুর থেকে অনেক বেশি ফেমাস। অনেক, তার মানে অনেক বোঝাতে গেলেই কম্পারেটিভ ফর্মের আগে কি দিয়ে দেওয়া যায়, কি দিতে হয়, ফার অথবা মাছ। ফার অথবা মাছ তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা ইউজ করতে পারো। এটা কোথায় ইউজ করতে হবে কোনটা এরকম কোনো রুলস নাই। ওকে, যেমন আমরা অ্যাডজেক্টিভ দিয়ে পড়লাম, অ্যাডভার্ব দিয়ে একটা দেখি। হি স্পিক্স মোর লাউডলি দেন রুমি। তার মানে সে হচ্ছে রুমির থেকে অনেক বেশি লাউডলি কথা বলে। দেখো স্পিক্স লাউডলি, লাউডলিটা এখানে অ্যাডভার্ব না, কিভাবে কথা বলে, লাউডলি অ্যাডভার্ব। আর এটা হচ্ছে কম্পেয়ার করতেছে কার সাথে, রুমের সাথে। এইজন্য হচ্ছে অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বের কি ফর্ম আনা হয়েছে, কম্পারেটিভ ফর্ম আনা হয়েছে, মোর লাউডলি তারপর দেন আনা হয়েছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা হচ্ছে তোমাদের আনইকুয়াল কম্পারিজনের 1 এবং 2 নম্বর রুলস পড়ানো হয়েছে। তিন নম্বর রুলস হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মোর ফিউ লেস প্লাস নাউন প্লাস দেন। তার মানে এর আগে আমরা কি দিয়ে শিখলাম, এখানে কি ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে হচ্ছে কি এবার নাউন। তার মানে নাউন দিয়েও কি আনইকুয়াল কম্পারিজন করা যায়। যেমন আমি বললাম আই হ্যাভ
I have fewer books than hers. আমার কম বই আছে তার থেকে। তার মানে বোঝা গেল যে আনইকুয়াল কম্পারিজনটাকে এখানে নাউন দিয়েও করা যায়, আবার অ্যাডজেক্টিভ দিয়েও করা যায়। নাউন দিয়ে যদি করতে হয় তাহলে কি করতে হবে, এটার আগে মোর আনতে হবে, বেশি বোঝাইতে হলে ফিউয়ার আনতে হবে, লেস আনতে হবে। লেস আনতে হবে কখন, যখন হচ্ছে আনকাউন্টেবল নাউন হয়, ফিউয়ার আনতে হবে যখন কাউন্টেবল নাউন হয়। আর মোরটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস কম্পারেটিভ, কম্পারেটিভ মানে কম্পারেটিভ ফর্ম, প্লাস অফ দা টু প্লাস নাউন। তার মানে আমরা এই দুইটা আগের দুইটা রুলসে বললাম যে দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা করতে হয় সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দিয়ে তুলনা করতে পারি, যেমন হি ইজ টলার দেন রহিম একটা হতে পারে, আবার নাউন দিয়েও করতে পারি, যেমন বললাম যে আই হ্যাভ ফিউয়ার বুকস দেন হার্স। ঠিক আছে, সো এই দুই ভাবেই করা যায়। এখন আমরা দুই ক্ষেত্রে কি ইউজ করছি, দেন ইউজ করছি, কিন্তু অর্থাৎ কম্পারেটিভ করার ক্ষেত্রে আনইকুয়াল কম্পারিজন, অর্থাৎ দুজনের মধ্যে যখন আনইকুয়াল কম্পারিজন করবা তখন কি করা যায়, এই দেন ছাড়াও কি এটা কম্পারিজন করা যায়। তখন কি আনতে হবে, এই যে অফ দা টু, এই জিনিসটুকু আনতে হবে তোমাকে বাক্যের মধ্যে, তাইলে হচ্ছে তুমি দেন ছাড়া হচ্ছে আনইকুয়াল কম্পারিজন করতে পারবা। আর এখানে কি আনতে হবে, দি আনতে হবে। যেমন বললাম রাজু ইজ দা স্মার্টার অফ দা টু বয়েজ। ওকে, অফ দা টু বয়েজ, এখানে দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, রাজু এবং আরেকটা ছেলে। তো এই দুজনের মধ্যে আমরা দেন ছাড়াই তুলনা করলাম। কিভাবে তুলনা করলাম, অফ দা টু দিয়ে, অফ দা টু দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে অফ দা টু দিতে হবে, আর এখানে কি করতে হবে, কম্পারেটিভ ফর্মের আগে দা দিতে হবে। আমরা জানি কি দা কোথায় বসে, সুপারলেটিভ ফর্মের আগে দা বসে, কিন্তু যখন তুমি অফ দা টু রুলটা নিবা, অফ দা টু দিয়ে তুলনা করবা, তখন হচ্ছে তোমাকে কম্পারেটিভের আগে দা বসাতে হবে। ওকে, এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, এই অফ দা টু তো এই অংশটুকু তুমি শুরুতেও নিয়ে আসতে পারো, যেমন এইভাবে লিখতে পারো অফ দা টু বয়েজ, এখানে কমা দিতে হবে, যখন অফ দা টু টা শুরুতে আনবা তখন হচ্ছে এখানে একটা কমা হবে, রাজু ইজ দা স্মার্টার। মনে রাখবা যখন অফ দা টু আনবা তখন হচ্ছে কম্পারেটিভ ফর্মের আগে দা দিতে হবে, কারণ সাধারণত কম্পারেটিভ ফর্মের আগে দা থাকে না, সাধারণত দাটা যুক্ত হয় হচ্ছে সুপারলেটিভ ফর্মের আগে। কিন্তু যখন তুমি অফ দা টু আনবা, দুজনের মধ্যে দেন ছাড়া তুলনা বোঝানোর জন্য অফ দা টু ইউজ করবা, তখন হচ্ছে তোমাকে কম্পারেটিভ ফর্মের আগে দা দিতে হবে। তার মানে এখানে হচ্ছে অফ দা টু বয়েজ রাজু ইজ দা স্মার্টার। আচ্ছা, এই কয়টা রুল বুঝছো কিনা সবাই একটু জানাও তো আমাকে, এই কয়টা রুলস সবাই বুঝতে পারছো কিনা, অথবা যদি কোনো স্পেসিফিক রুলস বুঝে না থাকো। আচ্ছা, অধিকাংশ বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো, দুই একজন পারে নাই, সেক্ষেত্রে তোমরা ক্লাস শেষে হ্যান্ড রেজ করে কোশ্চেন করো, আমি স্পেসিফিক ভাবে উত্তর দেব। হ্যাঁ, মানে এখানে মূল আলোচনা হচ্ছে, আমি আবার তোমাদেরকে রিভিউ করছি, এই দুইটা জিনিস আবার রিভিউ করছি। এখানে আমরা তুলনাকে, এখানে যেহেতু আমরা তুলনা করছি, সেখানে তুলনাকে দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ইকুয়াল আর একটা হচ্ছে আনইকুয়াল। সবাই একটু ভালোভাবে শুনুন। তাহলে ইকুয়াল কম্পারিজন মানে কি, সমান সমান তুলনা বোঝাবে, অর্থাৎ সে তার সমান লম্বা বা তার সমান লম্বা না, ঠিক আছে, এরকম বোঝাবে। আর অসমান মানে কি, মানে ছোট বড় বা হচ্ছে কম বেশি বোঝাবে, একজনের থেকে আরেকজনের কম বেশি বা ছোট বড় এরকম বোঝাবে, সেটা হচ্ছে অসমান তুলনা। ওকে,
তো সেই ক্ষেত্রে সমান সমান তুলনার ক্ষেত্রে আমরা কি ইউজ করেছি? অ্যাজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস এস অথবা সো অ্যাডজেক্টিভ প্লাস এস। যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সমান লম্বা। এখানে অ্যাজ এস আর সো এস কোথায় বসবে? অ্যাজ এসটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় ক্ষেত্রে বসতে পারে, সো এসটা হচ্ছে স্পেশালি নেগেটিভের ক্ষেত্রে বসে। ওকে, এটাকে অ্যাফার্মেটিভ ক্ষেত্রে বসানো যায় না। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে তুমি দুইটা জিনিসের মধ্যে বা দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করতে পারো অ্যাডজেক্টিভ ছাড়াও, নাউন দিও। সেক্ষেত্রে কি করতে হবে? দা সেম অ্যাজ। যখন তুমি দা সেম ইউজ করবা তখন হচ্ছে দা সেম এর পরের জিনিসটা কি হবে? নাউন হতে হবে। আগেরটা যেমন অ্যাজ এর পরে কি অ্যাডজেক্টিভ দিছো, কিন্তু এখানে দা সেম এর পরে নাউন দিতে হবে। ওকে, এটা হচ্ছে নিয়ম। 3 নম্বর হচ্ছে ডিফারেন্টের ক্ষেত্রে বললাম যে ডিফারেন্ট যখন আসবে তখন হচ্ছে ডিফারেন্ট দেন না দিয়ে ডিফারেন্ট ফ্রম। এটা হচ্ছে ইকুয়াল কম্পারিজন গেল। এবার আসলে আনইকুয়াল কম্পারিজনের ক্ষেত্রে আমরা বলেছি যে কম্পারেটিভ ফর্ম নিতে হবে, তারপর দেন ইউজ করতে হবে। যেমন হি ইজ টলার দেন রহিম, সে রহিমের থেকে টলার। টলার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, টল থেকে টলার, তারপর হচ্ছে দেন ইউজ করছি। আর এটাকে যদি তুমি হচ্ছে অনেক বেশি জোর দিয়ে বেশি বা কম বোঝাইতে চাও, অনেক বেশি বা কম, তাহলে সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? ফার অথবা মাচ। যেমন হচ্ছে হি ইজ মাচ টলার দেন রহিম অথবা হি ইজ ফার টলার দেন রহিম। আর একটা জিনিস বললাম, এখানে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দিয়ে তুলনা বোঝাচ্ছি, কিন্তু নাউন দিয়েও করা যায়। সেক্ষেত্রে নাউনের আগে কি ফিউ, মোর, লেস এগুলো ইউজ করতে। যেমন আই হ্যাভ ফিউ বুকস দেন হি অথবা হি হ্যাভ, তার যতটা বই আছে তার থেকে আমার বেশি বই আছে। ওকে, এখানে এটা একটু ভুল আছে, তোমাদের শিটে দেখো আই হ্যাভ মোর বুকস দেন হার্স হবে না। ওকে, দেন শি হবে, দেন শি হ্যাজ এরকম হবে। আই হ্যাভ মোর বুকস অথবা ফিউ বুকস দেন হি অথবা হি হ্যাজ। এই হ্যাজ দিতে পারো অথবা নাও দিতে পারো, হিজ অথবা হার হবে না। ওকে, এটা একটু কারেকশন করে নিই। আর সর্বশেষ বলা হলো যে আমরা দুইটা জিনিসের মধ্যে তুলনা করলে সাধারণত কি ইউজ করি? কম্পারেটিভ ফর্ম। ইয়ার, যেমন হি ইজ টলার দেন রহিম। কিন্তু এই কম্পারেটিভ ফর্ম ইউজ না করেও কি করা যায়? সরি, কম্পারেটিভ ফর্ম ইউজ করি এবং হচ্ছে দেন ইউজ করি, তাই না? এবং এখানে বলা হয়েছে দেন ইউজ না করেও কি কম্পারেটিভ ফর্ম করা যায়। সেই ক্ষেত্রে অফ দা টু এই জিনিসটা আনতে হবে। যেমন রহিম ইজ দা স্মার্টার অফ দা টু বয়েজ, দুইজন বালকের মধ্যে রহিম স্মার্টার, তার মানে দুইজন বালকের মধ্যে রহিম একজন আর একজন, দুজনের মধ্যে স্মার্টার, তার মানে কম্পারেটিভ ফর্মেই তো হওয়ার কথা। এই ক্ষেত্রে কম্পারেটিভ ফর্মের আগে দা ইউজ করতে হবে। যখনই তুমি অফ দা টু আনবা তখনই তোমাকে কম্পারেটিভ ফর্মের আগে দা ইউজ করতে হবে। আশা করি তোমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো ইললজিক্যাল কম্পারিজন। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এটা থেকে প্রশ্ন, ধরো আমি যেগুলো পড়াইলাম এগুলো থেকে যদি কোশ্চেন না থাকে, কিন্তু এটা থেকে কোশ্চেন থাকতে পারে, অনেক বেশি সম্ভাবনা। ইললজিক্যাল কম্পারিজন, ইললজিক্যাল কম্পারিজন। দেখো আমি 3টা एग्जांपल দিচ্ছি। এক নম্বর হচ্ছে his book is more beautiful, more interesting, sorry, interesting than his teacher। এখানে কোনো নাম দেই, আচ্ছা হিজ দেন। ওকে, হিজ বুক। 2 নম্বর হচ্ছে the climate of, এটা আগেও দেখাইছিলাম, রাজশাহী is better than খুলনা। 3 নম্বর হচ্ছে the mangoes of রাজশাহী are
বেটার দেন আচ্ছা আমি এক্সাম্পলটা দেওয়ার সময় রাজশাহীতে এক্সাম্পলটা দেই বেশিরভাগ রাজশাহী তোমরা রাজশাহীর কেউ আছে কিনা একটু কমেন্টে জানাও তো যদি আমার বাড়ি রাজশাহী না তবে রাজশাহীর উত্তরবঙ্গের মানুষগুলোকে আমার কাছে খুব ভালো মনে হয় তোমাদের মধ্যে কেউ রাজশাহী বা উত্তরবঙ্গে আছো আচ্ছা একজন পাওয়া গেছে আচ্ছা আরেকজন পাওয়া গেছে অনেক আছে ঠিক আছে ঠিক আছে উত্তরবঙ্গের মানুষগুলো একটু সরল সোজা এবং হচ্ছে খুব ভালো মনে হয় আমার কাছে যদি আমার বাড়ি হচ্ছে ঢাকাতেই ঢাকার পাশেই মাদারীপুর আচ্ছা দেখো মূল কথায় আসি দেখো এখানে তোমরা বলো তো তিনটা বাক্যের মধ্যে কোন বাক্যটা সঠিক তোমরা একটু আনসার করো তো দেখি তোমাদের ডেপথ অফ নলেজ কতটুকু এতদিন পড়াশোনা করাইলাম তোমাদের নলেজের গভীরতা কতটুকু হয়েছে একটু আনসার করো একজন কমেন্ট করছে ভাই হুদাই খুব ওরা বাটপার মানে বাটপার বলছে আর কি আচ্ছা বি এ রাইট আচ্ছা বি ঠিক এ আচ্ছা সঠিক আনসার একজনের পাইনি এখনো ও একজনে বলছে দেখি তো এর নামটা আমি একটু করতে পারি কিনা আচ্ছা ইস উপরে চলে গেল আচ্ছা একজনে কারেক্ট আনসার দিছে এখন পর্যন্ত আচ্ছা আরেকজনে দিছে তিনজন চারজন আচ্ছা ঠিক আছে চারজন মোটামুটি সঠিক আনসার দিছে আর সবার আনসার ভুল দেখো এখানে আসলে মূলত একটাও কারেক্ট না সবগুলাই ভুল ওকে কেন ভুল আমি তোমাদেরকে বুঝাচ্ছি দেখো এখানে কম্পারিজনটা যৌক্তিক হয় নাই মানে কম্পারিজনটা মূলত কার সাথে হয় তুলনা কার সাথে হয় তুলনা হচ্ছে এক জাতীয় বস্তু বা ব্যক্তির সাথে ঠিক আছে সবসময় তুলনাটা হচ্ছে যেমন মানুষের সাথে মানুষের তুলনা হবে বস্তুর সাথে বস্তু তুলনা হবে ওকে ব্যক্তির সাথে ব্যক্তির বস্তুর সাথে বস্তুর প্রাণীর সাথে প্রাণীর ঠিক আছে তো এক জাতীয় জিনিসের মধ্যে তুলনা হয় এখানে থেকে তুলনাটা কার হয়েছে his book is more interesting than his teacher তার মানে এখানে তুলনাটা হচ্ছে his book মানে বই বইয়ের সাথে তুলনা হয়ে যাচ্ছে কার শিক্ষকের তার মানে বইয়ের সাথে তুলনা হয়ে যাচ্ছে কার শিক্ষকের তুলনা হয়ে যাচ্ছে এই কারণে এটা কি ভুল তাহলে এখানে হওয়ার কথা ছিল কি his book is more interesting than his teacher's book তার বইটা তার শিক্ষকের বইয়ের থেকে বেশি মজাদার মানে পড়তে বেশি মজা লাগে তার মানে এখানে টিচার্স বুক যদি দিতাম তাহলে টিচারের বই তার মানে তখন হচ্ছে বইয়ের সাথে বইয়ের তুলনা হয়ে যেত কিন্তু আগে ছিল কি বইয়ের সাথে ব্যক্তির তুলনা হয়েছে টিচারের যার মানে ইলজিক্যাল ছিল এখন এখানে তুমি এই বুকটা না লিখে শুধুমাত্র পসেসিভ দিলেও হবে হিজ বুক ইজ মোর ইন্টারেস্টিং দেন হিজ টিচার্স ওকে তার মানে এটাকে আমরা কিভাবে কারেক্ট করব এখানে যদি পসেসিভ এখানে যদি পসেসিভ হিজ বুক পসেসিভ না মানে এখানে যদি পসেসিভ থাকে এই পাশে কি দিতে হবে পসেসিভ করতে হবে পসেসিভ কিভাবে করতে হবে প্রোনাউনের ক্ষেত্রে তো পসেসিভ আমরা জানি কোন প্রোনাউন কিন্তু যদি নাউনের ক্ষেত্রে হয় তাহলে কিভাবে পসেসিভ করতে হয় এর আগে পড়াইছি অর্থাৎ অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ করতে হয় ওকে এখানে যদি সাবজেক্টিভ ফর্ম থাকে সাবজেক্টিভ থাকে তাহলে এখানেও সাবজেক্টিভ আনতে হবে ঠিক আছে এখানে যদি হি থাকতো শুধুমাত্র হি থাকতো সাবজেক্ট ওকে এখানে পসেসিভের কোনো কথা ছিল না তাহলে হির সাথে টিচারের তুলনা দিতে পারতো ওকে এটা আশা করি বুঝতে পারছো ওকে ওই যে একজন বলছে ভাই আমরা টিচার বলতে টিচারের বই বুঝেছিলাম না টিচারের বই না টিচারের বই বুঝাইতে হলে অবশ্যই তোমাকে টিচারের এর অর্থ কি এর অর্থ দেয় হচ্ছে পসেসিভ অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস দিয়ে যখন তুমি পসেসিভ করো তখনই এর অর্থ আসবে এছাড়া এর অর্থ আসবে না দ্য ক্লাইমেট অফ রাজশাহী ইজ বেটার দেন খুলনা দেখো এখানে ক্লাইমেট অফ রাজশাহী কার তুলনা করেছে রাজশাহীর জলবায়ু তার মানে এখানে জলবায়ু
ওকে, এখানে হচ্ছে জলবায়ু, এটা তুলনা করা হয়েছে কার সাথে? খুলনার সাথে। খুলনা তার মানে একটা শহর, তার মানে জলবায়ুর সাথে শহরের তুলনা হবে? তুলনা হবে না। শহরের সাথে শহরের তুলনা হবে, অর্থাৎ অথবা এক শহরের জলবায়ুর সাথে আরেক শহরের জলবায়ুর তুলনা হবে, কিন্তু এখানে জলবায়ুর সাথে শহরের তুলনা করা হয়েছে, তার মানে এটা ভুল। তাহলে আমরা এটাকে কারেক্ট করব কিভাবে? এটাকে কারেক্ট করব হচ্ছে বেটার দেন দা ক্লাইমেট অফ খুলনা, এভাবে করতে পারি না? অর্থাৎ রাজশাহীর জলবায়ু হচ্ছে খুলনার জলবায়ু, এখানে হচ্ছে খুলনার জলবায়ুর থেকে বেটার। এখন দেখো এখানে একটা বিষয়, এটা কারেক্ট, মোটামুটি এটা বললে হয়। দেখো এই যে দা ক্লাইমেট, এই কথাটা এখানে দা ক্লাইমেট দুইবার চলে আসতেছে না? দুইবার চলে আসতেছে। তাহলে দুইবার চলে আসলে কোন একটা জিনিস, সেটাকে বলা হয় রিডান্ডেন্সি, বা হচ্ছে তোমার অতিরিক্ত। তাহলে দুইবার আসা যাবে না, এজন্য এটা একটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করে দিব? দেন that of খুলনা। তার মানে the climate of Rajshahi is better than that of খুলনা। ওকে, এই নিচেরটাও একই, শুধুমাত্র এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট আর প্লুরালের ক্ষেত্রে হয় দোস। যেমন ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আম হচ্ছে বেটার দেন ঢাকা, ঢাকার থেকে ভালো। তার মানে ঢাকার সাথে এখানে আমের তুলনা হয়ে যাচ্ছে, কিন্তু আমের সাথে তুলনা হবে কি? অর্থাৎ রাজশাহীর আমের সাথে তুলনা হবে ঢাকার আমের। তাহলে মূলত বিষয়টা ছিল এরকম, দেন দা ম্যাঙ্গোস অফ ঢাকা, এরকম ছিল। এখন দেখো এই ম্যাঙ্গো শব্দটা দুইবার চলে আসতেছে, তার মানে দা ম্যাঙ্গোস দুইবার চলে আসতেছে, এজন্য একবার পরেরটা বাদ দিয়ে এখানে দোস দিয়ে দিলাম। তার মানে দা ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন দোস অফ ঢাকা। তার মানে এক বচন হলে দ্যাট, দ্যাট, আর বহুবচন হলে দোস। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এই জিনিসটা বুঝতে পারলে দেখা গেল যে দু একটা কোশ্চেন এখান থেকে চলে আসতে পারে। এটা বোঝা গেছে কিনা একটু বলো? এটা বোঝা গেছে কিনা? এই লজিক্যাল কম্পারিজনটা বুঝতে পারছো সবাই? জি, সরি। আচ্ছা, একজনে হচ্ছে 10,00,000%। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আসো, আরো কিছু পড়াশোনা আছে ভাই। ক্লাস কয়টায় শেষ হবে জানো? হ্যাঁ, 2টায়। তার মানে অনেক সময় খুবই কম। আগে শেষ করলে পরেরটা। আচ্ছা দেখি যতটা সম্ভব চেষ্টা করছি। আরেকটা জিনিস তোমরা দেখো, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিচ্ছি, পুরো ডিটেইলস বুঝে যাচ্ছে। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ উইল লার্ন। আমরা অনেক বলি না যে যতই পড়িবে ততই শিখিবে, যত তত, এটাকে বলা হয় ডাবল কম্পারেটিভ। অর্থাৎ যত তত যদি ইউজ করো তাহলে সেখানে ডাবল কম্পারেটিভ ইউজ করতে হয়। যেমন হচ্ছে যত তাড়াতাড়ি বাসা থেকে বের হবে তত তাড়াতাড়ি কোচিং এ পৌঁছতে পারবে। ওকে, যত তাড়াতাড়ি তুমি পড়াটা শেষ করবে তত তাড়াতাড়ি তুমি ঘুমাতে পারবে। এরকম যতগুলো জিনিস আমরা করি বা বলি, সেগুলো সবগুলোকে ডাবল কম্পারেটিভ দিয়ে চিন্তা করতে হবে। ডাবল কম্পারেটিভ মানে দুইবার কম্পারেটিভ ফর্মটা দিতে হবে। তাহলে স্ট্রাকচার হচ্ছে প্রথমে দা আসবে, ঠিক আছে, তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, দা মোর, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব, কমা আরেকটা হচ্ছে দা কম্পারেটিভ ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব। খুব সহজ। তার মানে যত এবং তত এরকম যদি হচ্ছে বলা হয় তাহলে হচ্ছে ডাবল কম্পারেটিভ ইউজ করতে। তার মানে দুই পাশে তো দুইটা বাক্য থাকবে কমা দ্বারা, দুই পাশে কি কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। কম্পারেটিভ ফর্মটা কোথায়? দা, প্রথমে দা, তারপর কম্পারেটিভ ফর্ম, তারপর হচ্ছে স্বাভাবিক বাক্যের স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব বা অন্য কিছু থাকলে। দ্বিতীয় বাক্য একই স্ট্রাকচার, দা কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব। তাইলে আমি একটা জিনিস বলছি, তোমরা একটু লেখো তো এটা পারো কিনা, তোমরা একটু বানিয়ে বলো যে যত তাড়াতাড়ি তুমি পড়া শেষ করতে পারবে তত তাড়াতাড়ি তুমি ঘুমাতে পারবে, তত তাড়াতাড়ি বিছানায় যেতে পারবে। এটা একটু আমাকে লিখে দাও তো, দেখি পারো কিনা।
আচ্ছা, এখনো কেউ লিখছে না, দেখি পারো কিনা। যত তাড়াতাড়ি পড়া শেষ করতে পারবে তত তাড়াতাড়ি তুমি ঘুমাতে যেতে পারবে। আচ্ছা, এটা পারছো না কেউই? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে হচ্ছে কি, দ্য মোর ইউ ফিনিশ ইউর স্টাডি, আচ্ছা দ্য মোর ইউ উইল গো টু বেড টু স্লিপ, আচ্ছা দ্য মোর, এখানে তো মোর হবে না, দ্য সোনার ইউ ফিনিশ রিডিং, দ্য সোনার ইউ উইল, এই তো একটা হয়েছে, ঠিক আছে সোনার। দেখো এখানে মোর হবে না, এখানে কি বলেছি বেশি, তাই না? যত বেশি, মোর মানে কি বেশি, কিন্তু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ির ইংলিশ কি? সোনার, সোন, সোন মানে দ্রুত, তাহলে সোনের কম্পারেটিভ ফর্ম সোনার, দ্য সোনার ইউ ফিনিশ রিডিং, দা সোনারও দিতে পারো অথবা আর্লিয়ার, আর্লিয়ার ইউ ক্যান গো টু বেড। ওকে, জাস্ট বোঝা গেছে আশা করি। দা আর্লি না, একজন আছে দা আর্লি, আর্লির ওই যে দার পর আর্লির এই কম্পারেটিভ ফর্ম নিতে হবে আর্লিয়ার। ওকে, দা আর্লি আর মাঝখানে একটা কমা দিতে হবে, অথবা কুইকার, হ্যাঁ কুইকার দেওয়া যাবে অবশ্যই, একজন বলছে কুইকার। ওকে, তাহলে তোমাদের নিজস্ব চিন্তা চেতনা অনুযায়ী দিয়ে দিবা। আচ্ছা, এটা শেষ। এখন আমরা হচ্ছে তোমাদের আরো কিছু জিনিস আছে, দেখো সেটার মধ্যে ফার এবং ফারদারের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি, এটা একটু দেখাই দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 4, পৃষ্ঠা নাম্বার 4, লেকচার 7। দেখো এখানে আমি কিছু জিনিস দেখাই দিচ্ছি, তোমরা এটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, মাল্টিপল নাম্বার কম্পারেটিভসটা এটা হচ্ছে দেখো মাল্টিপল, এইটা তোমরা দাগাচ্ছ কেন? হ্যাঁ, দাগাচ্ছ কেন? আচ্ছা, স্ক্রিনের উপর অনেক দাগ উঠতেছে, আচ্ছা মাল্টিপল কম্পারেটিভস তোমরা একটু দেখে নিও। দেখো ফার এবং ফারদারের মধ্যে পার্থক্য, আমি একটু সময় নিচ্ছি, দাঁড়াও, এটা আমি করতে পারছি না, একটু সময় নিচ্ছি, দাঁড়াও ভাই। এখানে তো ওই যে কম্পিউটারে একজন, আচ্ছা যারা জাগাচ্ছ তাদেরকে কিছু বলা, একজন বলছে ভাই যারা দাগাচ্ছে তাদের কিছু বলবেন না, আসলে বলে কি লাভ বলো? এখানে হচ্ছে এই তোমরা গালাগালি করো না। আচ্ছা, তোমরা হচ্ছে এরকম কিছু বললো না যেটা দেখতে খারাপ দেখায়। এই তুমি কি করতে পারো, অ্যানোটেশন ওটা অফ করতে পারো? আঁকা কি করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন স্টপ দিয়েছি। আচ্ছা, এইটা কাজ করে না, একটু ই করে দাও, অ্যানোটেশন মোছা লাগবে।
এখানে আচ্ছা এই করে তো বন্ধ করে দাও। এটা আগে থেকে করে দেওয়া এটা তো ভালো হইব, ভালো হইতো টেনশন। ডিজেবল আন্ডারস্ট্যান্ড করা হয় আমি তো সেভাবে দিলাম। আচ্ছা যাই হোক, আচ্ছা তোমরা দেখো আচ্ছা যারা হচ্ছে আঁকাআঁকি করছো তারা অনেকে হচ্ছে না বুঝেই করছো হয়তো, বা যারা বুঝে করছো তাদের কাজটা একেবারেই ঠিক হয় নাই। এটা করার জন্য দেখা গেল আমাদের এই যে 5টা মিনিট সময় নষ্ট হয়েছে। দেখো তোমাদেরকে একটা জিনিস বোঝাই, এখানে তো 5টা মিনিট না, এখানে কতজন পার্টিসিপেন্ট আছে প্রায় হচ্ছে 150। তাহলে 150 হচ্ছে 5 দিয়ে গুণ দাও, 150 5 দিয়ে গুণ দিলে হচ্ছে কত আসে 500, 750, 750 মিনিটে কত ঘন্টা, 750 মিনিটে হচ্ছে 12 ঘন্টা। তার মানে আমাদের 12 ঘন্টা সময় নষ্ট হয়েছে। বুঝতে পারছো তোমরা? যারা দাগাইছো তাদেরকে বলতেছি, আমাদের আমাদের এই তোমাদের দাগানোর কারণে 12 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এই 12 ঘন্টার সময় আমরা কাজে লাগাইতে পারতাম। আমাদের কিন্তু 1 আর 5 মিনিট নষ্ট হয়নি, আমাদের হচ্ছে 145 জন বা 150 জনের 5 মিনিট করে নষ্ট হয়েছে। দ্যাট মিন্স 12 ঘন্টা সময়। ওকে, তোমরা একটু এই ব্যাপারে সচেতন থাকবা। আচ্ছা দেখো, এই দেখো ফার এবং ফার্দার, ফার এবং ফার্দার হচ্ছে তোমার করে দিছেন নাকি? হ্যাঁ ডিজিটাল করে দিয়েছি। পাচ্ছেন না তুমি? ঠিক আছে, পারবেন না, পারবেন। মুডে থাকেন, চেক করুন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা 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 দেখো ফার এবং ফার্দার এটা হচ্ছে ডিস্টেন্স বোঝায়। তো ডিস্টেন্সের ক্ষেত্রে ফার্দার FARTHER, আর যখন অতিরিক্ত কোনো কিছু বোঝাবে তখন হচ্ছে ফার্দার। যেমন হচ্ছে বরগুনা ইজ ফার্দার দেন বরিশাল ফ্রম ঢাকা, ঢাকা থেকে বরিশালের থেকে বরগুনার বেশি দূর, ফার্দার মানে হচ্ছে বেশি দূরে। আর FURTHER ফার্দার এটা হচ্ছে তোমার, এই ফার্দারটা হচ্ছে তোমার মানে আরো অতিরিক্ত। যেমন আই হ্যাভ ফার্দার টাইম টু ফিনিশ দ্য টাস্ক, এই কাজ শেষ করার জন্য আমার আরো অতিরিক্ত কিছু সময় আছে। দেখো দা সেম এবং দা সেম এস এই দুটো একই অর্থ বহন করে। পার্থক্য হচ্ছে দা সেমটা হচ্ছে দুইটা নাউনের মাঝখানে বসে, আর দা সেম সরি দা সেম এসটা হচ্ছে দুইটা নাউনের মাঝখানে বসে, আর দা সেমটা হচ্ছে শেষে বসে। দিস পেইন এন্ড দ্যাট পেইন আর দা সেম, দা সেমটা শেষে। হ্যাঁ হ্যাঁ, আর দেখো দিস পিপলস আর দ্য সেম, মানে দ্য সেম যখন ইউজ করবা তখন শেষে। দিস হাউস ইজ দ্য সেম অ্যাজ দ্যাট হাউস, তার মানে দ্য সেম অ্যাজ যখন অ্যাজ সহ ইউজ করবা তখন এটাকে শেষে ইউজ করা যাবে না। দুইটা জিনিস, যে দুইটা জিনিসকে এক করতে চাচ্ছ সেটার মাঝখানে অর্থাৎ বাক্যের মাঝখানে বসবে। ওকে, এতটুকু হচ্ছে পার্থক্য। লাইক এবং অ্যালাইক একই, লাইকটা ইউজ করতে হবে মাঝখানে আর অ্যালাইকটা হচ্ছে শেষে। লাইকটা হচ্ছে দুইটা নাউনের মাঝখানে, যে দুইটা নাউনকে তুমি তুলনা করতে চাচ্ছ এই এটার মতো। যেমন দিস ওয়াচ ইজ লাইক দ্যাট ওয়ান, তার মানে লাইকটা হচ্ছে বাক্যের মাঝখানে বসবে, আর অ্যালাইক দা ওয়াচ, এখানে দা ওয়াচ হবে না, এখানে হবে দিস ওয়াচ এন্ড দ্যাট ওয়ান আর অ্যালাইক। ওকে, অ্যালাইকটা হচ্ছে শেষে। এগুলো খুব সহজ। সিমিলার এবং সিমিলার টু একই, সিমিলার টুটা হচ্ছে মাঝখানে আর সিমিলারটা হচ্ছে শেষে। দিস বুক ইজ সিমিলার টু দ্যাট ওয়ান, এই বইটা ওই বইটার মতোই। দিস বুক এন্ড দ্যাট ওয়ান আর সিমিলার, তার মানে সিমিলার শেষে এবং সিমিলার টু মাঝখানে। দেখো ওল্ডার এবং ওল্ডেস্ট এটা হচ্ছে ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে বসানো যায়। যেমন দা বয় ইজ ওল্ডার দেন দ্যাট ওয়ান, এই বালকটা অন্য বালকের থেকে বেশি বয়সে বড়। অর্থাৎ অর্থাৎ যখন ব্যক্তির ক্ষেত্রে ইউজ করবা ওল্ডার, সেক্ষেত্রে এটা হচ্ছে বোঝাবে বয়স। ওকে, আর যখন হচ্ছে বস্তুর ক্ষেত্রে বোঝাবা তখন হচ্ছে সেটা বোঝাবে হচ্ছে পুরাতন। যেমন হচ্ছে দিস বিল্ডিং ইজ ওল্ডার দেন দ্যাট ওয়ান, এই বিল্ডিংটা ওই বিল্ডিং এর থেকে বেশি পুরাতন। এই তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো কিনা? কমেন্টে জানাও তো একটু বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে। ওল্ডার
এই ওল্ডারটা হচ্ছে তুলনার ক্ষেত্রে ব্যবহার হয়। ওল্ডার যখন ব্যক্তির ক্ষেত্রে ইউজ করবা তখন হচ্ছে ওল্ডার মানে হচ্ছে বড়, বয়স বোঝাবে। এবং হি ইজ ওল্ডার দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে বয়সে বড়। ঠিক আছে। আর যদি বস্তুর ক্ষেত্রে বোঝাও তাহলে সেটা বয়সে বড় না, সেটা হচ্ছে পুরাতন বা নতুন এরকম বোঝাবে। যেমন দিস বিল্ডিং ইজ ওল্ডার দ্যান দ্যাট ওয়ান, এই বিল্ডিংটা ওই বিল্ডিং এর থেকে বেশি পুরাতন বা প্রাচীন কালের। ওকে। আর ইল্ডার ইলডেস্ট এটা তুলনা, ইল্ডার এবং ইলডেস্ট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে বসতে পারে না। জাস্ট ইল্ডার এবং ইলডেস্টটা হচ্ছে আত্মীয়তার ক্ষেত্রে বা ভাই বা ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে ইল্ডার ব্রাদার বা ইলডেস্ট ব্রাদার। ইল্ডার মানে হচ্ছে মাঝামাঝি, আর ইলডেস্ট মানে সবচেয়ে বড়। ঠিক আছে। ইয়ঙ্গার হচ্ছে ছোট, আর ইয়ঙ্গাস হচ্ছে সবচেয়ে ছোট। এগুলো হচ্ছে এইভাবে ইউজ করতে হয়। এটা কম্পারেটিভ এর ক্ষেত্রে ইউজ করা যায় না, ইল্ডার এবং ইলডেস্ট। দেখো লেটার মানে হচ্ছে সময়। যেমন হি কেম টু স্কুল লেটার দেন আই, সে আমার পরে আসলো। লেটার মানে এখানে বোঝাচ্ছে কি সময়, মানে হচ্ছে লেটার মানে দেরি আর কি, আমার থেকে দেরি করে আসলো। LATER লেটার। হি কেম টু স্কুল লেটার দেন আই, আমি আমার থেকে সে দেরি করে আসলো। আর LATTER এখানে ডাবল টি যখন ইউজ করবা তখন এটা হয়ে যাবে হচ্ছে পজিশন, অবস্থান। যেমন আলেকজান্দ্রিয়া এন্ড ক্যারিও আর লার্জ সিটিজ। দ্য লেটার বলতে এখানে কাকে বলছে? এই যে আলেকজান্দ্রিয়া এবং ক্যারিও দুইটা বলছো না, লেটার মানে এই ক্যারিওকে বোঝাচ্ছে, পরেরটাকে বোঝাচ্ছে। তার মানে LATTER, এই লেটার মানে হচ্ছে পরেরটা। ওকে। লেটেস্ট এবং লাস্ট, লেটেস্ট মানে সবচেয়ে সাম্প্রতিক যেটা বোঝায়, আর লাস্ট মানে হচ্ছে ফাইনাল কোনো কিছু, অথবা হচ্ছে অবস্থানের দিক থেকে যদি লাস্ট বোঝায় তার মানে একদম সর্বশেষ অবস্থান। হোয়াট ইজ দ্য লেটেস্ট নিউজ? লেটেস্ট মানে সাম্প্রতিক খবর কি, সাম্প্রতিক খবর কি যুদ্ধের। জেড ইজ দ্য লাস্ট লেটার অফ দ্য অ্যালফাবেট। লাস্ট এবং লেটার এটা তোমরা বুঝছো। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের একটা জিনিস শিখাবো, আমাদের হাতে সময় খুব কম, আমরা একটু ট্রান্সফরমেশনে যাব। স্টপ শেয়ারিং। আচ্ছা, ট্রান্সফরমেশনে আমি একটা রুলস লিখে দিব তোমাদেরকে, এই ডিগ্রি ট্রান্সফরমেশন। তো ওই ছকটা যদি মনে রাখতে পারো, তোমার এই ডিগ্রি ট্রান্সফরমেশনে কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। সাথে শোনো। আর আরেকটা টপিক আছে ট্রান্সফরমেশন, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ট্রান্সফরমেশনটা একেবারে ইজি, তোমরা এইচএসসি তে তোমাদের হয়তো এটা ছিল সিলেবাসে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ। তো এইভাবে বা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এইগুলো আমরা দেখবো আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আমি একটু তোমাদেরকে সেই বুদ্ধিটা শিখাচ্ছি বা টেকনিক শিখাচ্ছি, যেই টেকনিকের মাধ্যমে তুমি জাস্ট একটা কি বলে একটা ছক মনে রেখে তুমি হচ্ছে মোটামুটি তোমার ডিগ্রির পুরো চেঞ্জের বিষয়টা মোটামুটি আয়ত্ত করতে পারবা। মোটামুটি ডিগ্রি সম্পর্কে যদি তোমাদের মোটামুটি ধারণা থাকে বা পারো। ওকে। আচ্ছা, এই আমাকে দেখতে পাচ্ছ না সবাই? ভিডিও আসতেছে না? আচ্ছা, ভিডিও না আসার তো কোনো কারণ নেই। আচ্ছা, দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে একটু ধৈর্য ধরে তোমরা এটা একটু ফলো করো। হ্যাঁ, জাস্ট এটা একটু মনে রাখবা। পজিটিভ এর ক্ষেত্রে হচ্ছে অ্যাজ অথবা সো অ্যাজ। ওই যে আমরা যে ইকুয়াল কম্পারিজনটা করছি সেটা আমরা এতটুকু একটু মনে রাখতে হবে। অ্যাজ আমরা সো অ্যাজটা বাদ দিই, সো অ্যাজটাও ইউজ করা যায়, সো অ্যাজটা ইউজ করলাম না। আর ছকটা আমি লিখছি, তোমরা একটু খাতায় লিখে নাও অথবা হচ্ছে কি করে নাও, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। সবটা যদি মাথায় থাকে মোটামুটি তোমরা ডিগ্রি চেঞ্জ করতে তোমাদের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। নো আদার, এটা হচ্ছে এস দিয়ে মানে সিঙ্গুলার। ওকে, নো আদার এর পর যে নাউনটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুলার।
দেন এনি আদার, এটা হচ্ছে সিঙ্গুলার, দেন অল আদার, এটা হচ্ছে প্লুরাল। এটা গেল একটা। আরেকটা হচ্ছে ভেরি ফিউ, দেন মোস্ট আদার, এটা হচ্ছে প্লুরাল, দেন ফিউ আদার, এটা প্লুরাল। one of the, এইটা হচ্ছে আমাদের জাস্ট সব। ওকে, এটা তোমরা একটু টুকে নাও, একটু লিখে নাও। তার মানে এই ছকটা যদি তুমি জানো তাহলে মোটামুটি তোমার ডিগ্রি চেঞ্জের মোটামুটি 90% কভার হয়ে যাবে। 100% বলতে পারো, দুই একটা হয়তো ব্যতিক্রম নিয়ম থাকতে পারে। তো আমরা এই ছকটা আলোচনা করবো, আরেকটা জিনিস আলোচনা করবো, তারপর হচ্ছে ডিগ্রি চেঞ্জের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। লেখা হয়েছে মনে হয়, তাহলে নো আদার সিঙ্গুলার, ভেরি আদার প্লুরাল, দেন এনি আদার সিঙ্গুলার, দেন অল আদার প্লুরাল, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, এটা প্লুরাল। এগুলো প্লুরাল মানে এগুলোর পর প্লুরাল নাউন হবে, ঠিক আছে? দা, অন অফ দা। তাহলে আমরা একটা চেঞ্জ করি। দেখো, সুপারলেটিভ নিলাম, সুপারলেটিভ নিলাম, এইটাকে আমরা কি, যেমন হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। ওকে, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। এখন দেখো সুপারলেটিভে দা, তাই না? এই দা আছে, তো এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই, তাহলে কি করতে হবে? পজিটিভ করি, প্রথম হচ্ছে পজিটিভ করি। পজিটিভ করি, তাহলে পজিটিভ কি? এই দা, এই লাইনে পজিটিভ কি আছে? নো আদার। তার মানে প্রথমে কি নিতে হবে? নো আদার নিতে হবে। নো আদার, তারপর কতটুকু নিতে হবে? এই বেস্টের পরের অংশটুকু, নো আদার বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, যেহেতু বয় সিঙ্গুলার, তার মানে এখানে ভার্ব কি? সিঙ্গুলার। ইজ, দেখো আমি বলছিলাম যখন পজিটিভ করতে হয় তখন কি করতে হবে? এই যে অ্যাজ নিতে হবে। ওকে, অ্যাজ, এবং হচ্ছে বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড। অ্যাজ গুড, অ্যাজ কি। ওকে, এখন এটাকে যদি কম্পারেটিভ করি, তাহলে দা আছে, তাই না? এখানে দা আছে না? দা আছে, তার মানে দা থাকলে এই লাইনে কি আছে কম্পারেটিভের? দেন এনি আদার। ওকে, দেন এনি আদার, তার মানে যেহেতু বয় যেহেতু সিঙ্গুলার হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেন এনি আদার নিব। ওকে, যেমন হি ইজ, কম্পারেটিভ ফর্ম কি? গুডের কম্পারেটিভ ফর্ম বা বেস্টের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। অর্থাৎ তোমরা যখন অপশনের মধ্যে কতগুলো অপশন দেখবা, তখন অপশন খেয়াল করবা যে সুপারলেটিভে দা দেওয়া আছে, তার মানে কম্পারেটিভে অবশ্যই কি থাকতে হবে? দেন এনি আদার থাকতে হবে, অথবা দেন অল আদার। সিঙ্গুলার থাকলে দেন এনি আদার, আর প্লুরাল থাকলে দেন অল আদার, অথবা পজিটিভে কি থাকতে হবে? নো আদার। ওকে, আরেকটা एग्जांपल দেই। যেমন সুপারলেটিভ, সুপারলেটিভ কি?
কি দেব, খুলনা। খুলনা is one of the oldest cities in Bangladesh. ওকে, খুলনা is one of the oldest city in Bangladesh. one of the পর হচ্ছে, পরেরটা হচ্ছে প্লুরাল হয়, এটা তোমরা জানো বা শিখবা। তাহলে এটাকে যখন আমি পজিটিভ করব, তাহলে one of the, তাহলে পজিটিভ কি হবে? দেখো one of the আছে, তার মানে এইটার পজিটিভে কি আছে? ভেরি ফিউ। ঠিক আছে, তাহলে ভেরি ফিউ প্লুরাল হবে ভেরি ফিউ সিটিস। সিটিস আর প্লুরাল ভার্ব কি হবে? আর। দেখো পজিটিভের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? অ্যাজ অ্যাজ থাকে, তাই না? অ্যাজ ওল্ডেস্ট এর পজিটিভ ফর্ম কি? ওল্ড অ্যাজ খুলনা। ওকে, এটাকে যখন আমরা কম্পারেটিভ করব, তাহলে কম্পারেটিভ কি আছে? অনদার ক্ষেত্রে কি? মোস্ট আদার। তাহলে দিলাম খুলনা is older, comparative form oldest এর old বা older older than most other cities in Bangladesh. Khulna is older than most other cities in Bangladesh. আচ্ছা, এই নিয়মটা বুঝতে পারছো কিনা তোমরা সবাই একটু জানাও তো আমাকে কমেন্টে। এই যে আমি একটা জিনিস দেখাইলাম যে এই শখের মাধ্যমে তোমরা এই শখটা মুখস্থ করলে মোটামুটি তোমরা পারবা ডিগ্রি চেঞ্জ করতে, এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, বুঝতে পারছি, অধিকাংশ বুঝতে পারছো। তারপর যদি দু একজনের কনফিউশন থাকে তোমরা একটু বাসা করে নিজে নিজে ট্রাই করবা, যে হচ্ছে হ্যাঁ সুপারলেটিভের দা আছে তাইলে আমি কম্পারেটিভ কি নিতে হবে? দেন এনি আদার, অথবা প্লুরাল থাকলে দেন অল আদার, পজিটিভে নো আদার। ঠিক আছে, তাহলে আরেকটু জিনিস আছে, আরেকটু জিনিস বুঝলে হয়ে যাচ্ছে। তার মানে পজিটিভের ক্ষেত্রে সবসময় কি? অ্যাজ অথবা সো অ্যাজ এই জিনিসটা থাকে। তার মানে পজিটিভ ডিগ্রি মানে কি? অ্যাজ অথবা সো অ্যাজ। যেমন দেখো, একটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়মটা কি? পজিটিভ। রানা is as tall as Rakin. রানা is as tall as Rakin, বা হচ্ছে রোহান। ঠিক আছে, এখন আমরা কিন্তু as থাকলে, পজিটিভে যদি as থাকে, এটা কিন্তু দিই পজিটিভে কি দিছি? নো আদার দিছি না? নো আদার। কিন্তু টা কি আমরা পজিটিভ ইনক্লুড করাই নাই। যদি ওখানে দিতাম তাহলে ঝামেলা বেজে যেত, এজন্য এটাকে আলাদা আলাদা বলছি। অর্থাৎ পজিটিভে যদি as অ্যাডজেক্টিভ as এইভাবে যদি পজিটিভ থাকে, তাহলে কম্পারেটিভটা কিভাবে করবা? কম্পারেটিভটা করতে হবে একেবারে সিম্পল, ওই যে এইভাবে, রানা is not taller than Rohan, অথবা রোহান is not taller than Rana। এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো মানে রোহান রানার মতো as এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে, এটা কি আছে? অ্যাফার্মেটিভ আছে না? পজিটিভটা অ্যাফার্মেটিভ আছে, তার মানে ইজ। তাহলে আমরা যদি কম্পারেটিভ করতে চাই, তাহলে এটাকে কি নিয়ে যেতে হবে? নেগেটিভ নিয়ে যেতে হবে। ওকে, পজিটিভ অ্যাফার্মেটিভ আছে, এইজন্য কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা নেগেটিভ নিয়ে গেছি। নেগেটিভের
নিয়ে যাওয়ার পর কম্পারেটিভ ফর্ম রানা ইজ নট টলার দেন রোহান, এটা তোমরা সবাই বুঝো। আরেকটা এক্সাম্পল দেই, যেটা হচ্ছে নেগেটিভে থাকবে, সেটাকে কম্পারেটিভ নিতে হলে কি করতে হবে দেখো। আচ্ছা, এবার আমরা এটা বোঝা গেল, এটা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ। এখন আমরা কম্পারেটিভ থেকে পজিটিভটা করার চেষ্টা করি, দেখি এতটুকু হইল। যেমন রাকিব ইজ টলার দেন আজিজ। একটু ভালোভাবে বুঝো, রাকিব ইজ টলার দেন আজিজ। এখন এইখানে যেমন আমরা রানা এবং রোহান দুইটা ইউজ করতে পারছি, যে কোনোটা, অর্থাৎ প্রথমটা অথবা দ্বিতীয়টা, যে কোনোটা। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রে আমরা দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবো না, আমাদেরকে সবসময় কি নিতে হবে, আগেরটা নিতে হবে। আজিজ ইজ, যেহেতু আমরা বলছিলাম এটা যখন অ্যাফার্মেটিভ, তাহলে এটা কি হচ্ছে নেগেটিভ। ইজ নট অ্যাজ টল অ্যাজ রাকিব। এই যে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ অথবা সো অ্যাজ, এটাই হচ্ছে অ্যাজ অথবা সো অ্যাজ, এটাই হচ্ছে পজিটিভের মূল সূত্র। ওকে, তাহলে এখানে দেখো নেগেটিভ আসছে, এই জন্য আমরা এখানে অ্যাজ অথবা সো দুইটাই নিতে পারি। আমরা বলছিলাম যে অ্যাজটা পজিটিভ এবং নেগেটিভ উভয় ক্ষেত্রে ইউজ করা যায়, সোটা কি নেগেটিভের ক্ষেত্রে ইউজ করা যায়, অ্যাজ পজিটিভের ক্ষেত্রে ইউজ করা যায়। তার মানে অ্যাজ অথবা সো যে কোনো একটা নিতে পারি, অ্যাজ টলেস অথবা সো টলেস। তাহলে এখানে দুইটা জিনিস লক্ষণীয়, একটা জিনিস হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় এই দুইটার যে কোনোটা দিয়ে তুমি শুরু করতে পারবা, রানা ইজ নট টলার দেন রোহান অথবা রোহান ইজ নট টলার দেন রানা এবং রোহান। আরেকটা হচ্ছে এই পজিটিভের এটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এটা যদি নেগেটিভ থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভ হবে। ওকে, আর এখানে দেখো কম্পারেটিভ থেকে যখন পজিটিভ করব তখন আমাকে প্রথমে হচ্ছে এই আজিজটাকে নিতে হবে, অর্থাৎ শেষেরটাকে নিতে হবে। এই শুরুর রাকিব দিয়ে আমরা শুরু করতে পারবো না, তাহলে আর এটা যখন অ্যাফার্মেটিভ তখন এটা কি হয়ে যাবে, নেগেটিভ। তার মানে আজিজ ইজ নট অ্যাজ সো টল অ্যাজ রাকিব। ওকে, এখন এটাকে হচ্ছে অনেকে বলতেছে সুপারলেটিভ কিভাবে করবো। আসলে সুপারলেটিভে তো করার সুযোগ আছে, যেমন তুমি বলা যে রানা, এটাকে ধরো, এটাকে বলা রানা ইজ দ্য টলেস্ট অফ টু বয়েজ, রানা হচ্ছে দুইজনের মধ্যে টলেস্ট, ঠিক আছে, রোহান এবং রাকিবের মধ্যে, ঠিক আছে। অফ দেম, রানা ইজ দ্য টলেস্ট অফ দেম, তাদের দুজনের মধ্যে টলেস্ট করার সুযোগ আছে। ওকে, আচ্ছা সবাই মনে হয় বুঝেছো আশা করি। এইটা হচ্ছে আমাদের ডিগ্রির আলোচনা শেষ। এখন আমরা হচ্ছে ট্রান্সফরমেশন একটু দেখবো, দেখার চেষ্টা করব ট্রান্সফরমেশনটা। আচ্ছা, এটা আমরা স্ক্রিন শেয়ারিং দিয়ে ট্রান্সফরমেশনটা তোমাদের শেখাচ্ছি। হ্যাঁ, ওই যে ও লেখছে রাকিব ইজ নট স্মলার দেন আজিজ, এটাও হবে, এটা হবে। কারণ হচ্ছে মানে বিষয়টা হচ্ছে যে যখন তুমি ট্রান্সফরমেশন করো, তুমি যদি টলার দিয়ে নাও তাহলে আজিজকে শুরুতেই নিতে হবে, আর যদি তুমি স্মলার দিয়ে নাও হ্যাঁ রাকিবকে নিতে পারবা। তুমি যদি হচ্ছে এই ট্রান্সফরমেশনের মূল জিনিসটা তোমরা বুঝে রাখো, ট্রান্সফরমেশন মানে তুমি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিবা, বাট অর্থের পরিবর্তন হবে না। তুমি যদি নিশ্চিত করতে পারো যে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, দ্যাটস রাইট। ঠিক আছে, এটা মনে রাখবা যে ট্রান্সফরমেশন তুমি হাজারো রকম ভাবে করতে পারবা। মূল নিয়ম যেটা মেনে চলতে হবে যে একটা ফর্ম থেকে স্ট্রাকচার চেঞ্জ হবে, হাজারো ফর্মে তুমি স্ট্রাকচারে করতে পারবা, বাট অর্থটা কি থাকবে, এক থাকবে, তাইলে হচ্ছে ট্রান্সফরমেশন হবে। ওকে, আচ্ছা তাইলে আমরা দেখি ট্রান্সফরমেশনটা দেখার চেষ্টা করি। শেয়ার স্ক্রিন। আচ্ছা, আচ্ছা দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে, আমরা একটা একটা করে দেখি কতটা নিয়মের ই করা যায়। ঠিক আছে, নোটেশন। দেখো তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা আগের যেটা করলাম ওইটাও ট্রান্সফরমেশন, ওটা হচ্ছে ডিগ্রি ট্রান্সফরমেশন।
ঠিক আছে, আর এটা হচ্ছে সেন্টেন্সের ট্রান্সফরমেশন, অন্য যেই ফর্ম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স, এগুলো দেখো, এগুলো খুবই সহজ নিয়ম, এগুলো তোমরা সবাই জানো, জাস্ট আমি একটু বুঝাই দিচ্ছি। সাধারণত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য একটু অপোজিট ওয়ার্ড এবং নট যুক্ত করতে হয়, অর্থাৎ অর্থ ঠিক থাকবে। দেখো উই ফরগট ইউ, এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটাকে নেগেটিভ করতে হলে এটা হচ্ছে নেগেটিভ করতে হবে, এবং সরি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটাকে নেগেটিভ করতে হবে এবং হচ্ছে বিপরীত ওয়ার্ড নিতে হবে। উই ডিড নট রিমেম্বার ইউ, ফরগেটের বিপরীত হচ্ছে রিমেম্বার, আর এটাকে নেগেটিভ করে দিছে, জাস্ট এতটুকু। মানে আমরা তোমাকে ভুলিনি, আমরা তোমাকে ভুলিনি না, আমরা তোমাকে ভুলে গিয়েছি, আর এটার অর্থ হচ্ছে আমরা তোমাকে স্মরণ মানে হচ্ছে মনে রাখিনি। দ্যাট মিন্স দুইটার অর্থ কি একই আছে। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনলি থাকলে নেগেটিভে ব্যক্তির ক্ষেত্রে নন বাট এবং বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, যেমন অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দ্য, জাস্ট এতটুকুই, অনলি জায়গায় নান বাট ব্যক্তির ক্ষেত্রে, আর বস্তুর ক্ষেত্রে হচ্ছে নাথিং বাট। যেমন রহিম হ্যাজ অনলি আ ফিউ বুকস, এই যে ফিউ বুকস বস্তু, তার মানে এখানে নাথিং বাট, রহিম হ্যাজ নাথিং বাট আ ফিউ বুকস, তার মানে অনলির পর ব্যক্তি থাকলে হচ্ছে নান বাট, আর বস্তু থাকলে নাথিং বাট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট পরিবর্তন হয় নেগেটিভে কি হয়, ক্যান নট বাট ক্যান নট হেল্প। যেমন ইউ মাস্ট ডু দ্য টাস্ক, এখানে মাস্টটা পরিবর্তন হয়ে কি হয়ে আছে, ক্যান নট বাট ডু দ্য টাস্ক। ইউ মাস্ট লাভ, ক্যান নট হেল্প লাফিং। এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো যখন তুমি ক্যান নট বাট দিবা তখন এখানে ভার্বের বেস ফর্ম নিতে হবে ডু, আর যদি ক্যান নট হেল্প দাও তখন ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে ক্যান নট হেল্প লাফিং, যদি এখানে তুমি ক্যান নট হেল্প দিতা, ইউ ক্যান নট হেল্প ডুইং দ্য টাস্ক, তাহলে ডুর সাথে আইএনজি যোগ করতে হইতো। ওকে, তার মানে ক্যান নট বাটের সাথে ভার্বের বেস ফর্ম, ক্যান নট হেল্পের পর ভার্বের আইএনজি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে নেগেটিভ করার জন্য নিম্নের স্ট্রাকচার অনুসরণ করতে হয়, যেমন দেয়ার ইজ নো, দেখো দেয়ার ইজ নো এভরি এর পরের ওয়ার্ড প্লাস বাট প্লাস, দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার, আমরা এটার স্ট্রাকচার অনুযায়ী করি, দেয়ার ইজ নো দিলাম, দেখো এই যে বডি ছিল, এভরির পরের অংশ কি বডি, দেয়ার ইজ নো বডি দিলাম, ঠিক আছে, তারপর বাট দিলাম, তারপর হচ্ছে বাক্যের বাকি অংশ লাভস ফ্লাওয়ার, ওকে, বাকি অংশ দিয়ে দিলাম। অ্যাফার্মেটিভ বাক্যটি এভরি প্লাস নাউন অথবা হ্যাভ হ্যাজ অথবা এন থাকলে নেগেটিভে দেয়ার ইজ নো, দেখো এভরি ম্যান হ্যাজ এ ড্রিম, ওইখানে কি ছিল, এভরির পর কি ছিল, ভার্ব ছিল, লাভ ভার্ব, কিন্তু এখানে বলা হয়েছে হ্যাজ এবং হ্যাভ এবং হ্যাজ স্পেশাল করে বলা হয়েছে। যদি হ্যাভ এবং হ্যাজ থাকে, অর্থাৎ হ্যাভ এবং হ্যাজ তারপর এন প্লাস নাউন, দ্যাট মিন্স এই হ্যাভ এবং হ্যাজটাই কি মেইন ভার্বের কাজ করে, হ্যাভ এবং হ্যাজ এর সাথে যদি অন্য কোনো ভার্ব না থাকে, অর্থাৎ এটা যদি মেইন ভার্বের কাজ করে, তখন এখানে কি করতে হয়, উইদাউট দিতে হয়, যেমন দেয়ার ইজ নো ম্যান উইদাউট এ ড্রিম, ওকে। আর যদি এমনি ভার্ব থাকে তখন হচ্ছে বাট দিতে হয় আর বাকি অংশ লিখতে হয়। 6 নম্বর নিয়মটা সহজ, অ্যাজ সন অ্যাজ থাকলে ওই যে নো সোনার হ্যাট অথবা রেয়ারলি স্কার্সলি হ্যাট এগুলো দিতে হয়, যেমন অ্যাজ সন অ্যাজ আই ক্যাম ইন দ্য ক্লাস স্টুডেন্ট স্টুড আপ, নো সোনার হ্যাট আই ক্যাম ইন দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্টুড আপ, দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ, এটা তোমরা জানো সবাই। এই যে এটা আমরা একটু আগে পড়লাম, সুমন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এই যে দা আছে সুপারলেটিভের দা, দ্যাট মিন্স তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাজ সুমন অথবা অ্যাজ টল অ্যাজ সুমন, এখানে সো দেওয়া যায় অ্যাজও দেওয়া যায়, যেহেতু এটা নেগেটিভ সেক্ষেত্রে সো দিলেই ভালো হয়, তার মানে সো দিলে, সোটা কোথায় দিবা, নেগেটিভের ক্ষেত্রে সোটা দিলে বেটার, আর পজিটিভের ক্ষেত্রে অ্যাজটা দিতে পারবা, অ্যাজ, আর নেগেটিভের ক্ষেত্রে সো অ্যাজ, তবে অ্যাজটা মনে রাখবা নেগেটিভের ক্ষেত্রেও ইউজ করা যায়, ওকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ থাকলে নেগেটিভ হচ্ছে নেভার, অলওয়েজ এর পরিবর্তে নেভার হয় এবং হচ্ছে মূল শব্দের অপোজিট হয়, যেমন আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আই নেভার টেল এ লাই, ওকে, আই নেভার টেল এ লাই, ওকে। হি ইজ টু উইক টু ওয়ার্ক, তার মানে টু উইক টু ওয়ার্ক, এটাকে যদি হচ্ছে তোমার নেগেটিভ করতে হয় তাহলে হি ইজ সো উইক, এই টু এর সো উইক হবে, তারপর হচ্ছে দ্যাট নিতে হবে, তারপর এই হিটাকে আবার কি সাবজেক্ট হিসেবে আনতে হবে, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, তারপর হচ্ছে ক্যান নট বা কুড নট দিতে হবে, তারপর হচ্ছে ওয়ার্ক, ওকে। দেখো
এই যে এস এস যুক্ত, এটা আমরা একটু আগে করলাম যে রহিম ইজ অ্যাজ টল অ্যাজ করিম, এটা কিভাবে করবা, এটাকে নেগেটিভ করতে হবে, এই যে নট লেস দিতে হবে, যে রহিম ইজ নট লেস টল দেন করিম, ওকে, অথবা নট টলার দেন করিম, ওকে। এখানে একটু ভুল দিছে মনে হয়, লেস টল না দিয়ে টলার দিতে পারো, কারণ টলের তো আমি হচ্ছে টলটাকে তো আমি কম্পারেটিভ ফর্ম নিতে পারবো, তো সেক্ষেত্রে তো সামনে লেস দেওয়ার দরকার নেই, যেটাকে আমরা কম্পারেটিভ ফর্ম নিতে পারবো না সেটার সামনে লেস অথবা মোর দেওয়া যায়, কিন্তু কম্পারেটিভ ফর্ম যেটা করতে পারবো সেখানে এটা হবে রহিম ইজ নট টলার দেন করিম, ওকে। আচ্ছা, এভরিবডি, এভরিওয়ান, অল অফ, এখন সে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কিভাবে পরিবর্তন করবে, যেগুলো যদি থাকে এসবের পরবর্তী ইন্টারোগেটিভ সেন্টেন্স হো বসে এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব, যেমন এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে হো এটা কোন টেন্সে আছে, লাভস ফ্লাওয়ার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি, ডাজ নট বা ডু নট, তাহলে এভরিবডি যদি সিঙ্গুলার সেক্ষেত্রে ডাজ নট, আর হোটাও সিঙ্গুলার, ডাজ নট, তারপর হচ্ছে মেইন ভার্ব লাভ ফ্লাওয়ার, ওকে। আর নোবডি, নান, নো ওয়ান থাকলে হচ্ছে হো ডাজ, তার মানে এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যদি এভরিবডি, এভরিওয়ান, অল অফ থাকে তাইলে এটাকে ইন্টারগ্রেট করতে হলে নেগেটিভ বানাইতে হবে, অর্থাৎ ডাজ নট, ডু নট, ডিড নট এগুলো দিতে হবে, আর যদি নোবডি, নান, নো ওয়ান থাকে তাহলে এটাকে ইন্টারগ্রেটিভ করতে হলে নেগেটিভ করা লাগবে না, এটাকে পজিটিভ করতে হবে, ওকে, হো ডাজ দ্য ওয়ার্ক, ওকে, এতটুকু পার্থক্য। এবার আসো, এখানে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব তো অন্য কোনো ভার্ব থাকে, তার মানে এখানে আমরা কি পাইলাম, দেখো এখানে হচ্ছে বি ভার্ব থাকবে না, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কি, বি ভার্ব কি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে, হ্যাভ ভার্ব হবে হ্যাভ, হ্যাভস, হ্যাড, মডাল, এগুলো যদি না থাকে অন্য কোনো ভাব থাকে তাহলে সাবজেক্টের উপর বাক্য টেন্স অক্সিলারি ভার্ব এর সাথে নট যুক্ত করতে হবে। দেখো তার মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে নেগেটিভ করতে হবে, হি প্লেস ওয়েল, তার মানে এটাকে প্লেস ওয়েল, তাইলে এখানে কি করতে হবে, অক্সিলারি ভার্বকে সামনে নিতে হবে, ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই তো অক্সিলারি ভার্বকে নিতে হবে, ডাজ হি নট প্লে ওয়েল, দ্যাট মিন্স এখানে বোঝা যাচ্ছে যে তুমি এটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ ফর্মে নিতে হবে এবং সাথে সাথে নেগেটিভ ফর্মে নিতে হবে, ওকে। তাহলে ডাজ হি নট, এটাকে তুমি ডাজ নট হিও লিখতে পারো, ওকে। যদি তুমি একসাথে মানে আলাদা স্প্লিট করে লেখো তাহলে ডাজ, তারপর হচ্ছে প্রোনাউনটা থাকবে, তারপর হচ্ছে নট থাকবে, ওকে। আর যদি হচ্ছে একসাথে লেখো তাহলে হচ্ছে প্রোনাউন হি এর আগেই ডাজ নট দিতে হবে, রহিম উইল গো টু স্কুল, তাহলে উইল নট, আর নাউনের আগে কি করতে হবে, নাউন যদি থাকে এটা হচ্ছে হি প্রোনাউন, তাই না, প্রোনাউনের ক্ষেত্রে এই ডাজ এবং নট এই দুইটা ভাগ করে দেবে দুই সাইডে, অর্থাৎ সাবজেক্টের দুই সাইডে, কিন্তু হচ্ছে যখন নাউন থাকবে রহিম তখন আর নটটাকে রহিমের পরে আনা যাবে না, নটটাকে কি করতে হবে এই উইলের সাথে নিতে হবে এবং রহিমের আগে, উইল নট, আর যদি সংক্ষেপে লেখো তাহলে ওন্ট, ঠিক আছে। আচ্ছা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও তো আমাকে, বুঝতে পারতেছো কিনা, স্ক্রিন শেয়ারিং এ বুঝতে কষ্ট হচ্ছে কিনা, আচ্ছা বুঝতে পারছি। একজন বলছে বোর্ডে লিখে পড়ান, আসলে বোর্ডে লিখতে গেলে এগুলো অনেক সময়ের ব্যাপার, বুঝতে পারছো, এখান থেকে বুঝলে আমার জন্য মানে সুবিধা হয়। আচ্ছা দুই একজনের প্রবলেম হচ্ছে, তোমরা একটু বাসায় আরেকটু ভালোভাবে দেখে নিও, কারণ হচ্ছে সময় কম, যে ক্ষেত্রে এই জন্য আমি হচ্ছে তোমাদের সবগুলো জিনিস কভার করার জন্য মূলত হচ্ছে আমি এটা করার চেষ্টা করছি। সিম্পল সেন্টেন্সের ভার্বের পরে যদি এক বা একাধিক ওয়ার্ড এর একটি অবজেক্ট থাকে এবং কোনো স্থান না বোঝে তাহলে ওই অবজেক্টকে ক্লোজে পরিবর্তন করে বাক্যটিকে কমপ্লেক্সে রূপান্তর করতে হয়। এক্ষেত্রে অবজেক্টটির আগে হোয়াট বসিয়ে পরে প্রয়োজনীয় ভার্ব আনতে হয়। যদি হুইজ ব্যবহার করার সময় তাহলে ওই অবজেক্টটি পরে বসবে এবং তারপর ভার্ব বসবে। দেখো এখানে মনে রাখবা সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় এই যে অবজেক্ট ভার্বের পরে এটাকে একটা ক্লোজ বানাইতে হবে, এটাকে একটা ক্লোজ বানাইতে হবে।
ঠিক আছে? সেক্ষেত্রে এখানে যদি কোনো সময়ের নাম থাকে, সময়ের নাম থাকে, সেক্ষেত্রে হচ্ছে হোয়েন দিতে হয়, এই যে হোয়েন দেখো নিচেরটা। আর যদি কোনো জায়গার নাম থাকে তাহলে সেক্ষেত্রে কনজাংশন হিসেবে হোয়ার দিতে হয়। আর যদি অন্য কিছু নাম থাকে সেক্ষেত্রে হোয়াট অথবা হুইচ দিতে হয়। ওকে, তাইলে আমি এটা একটু লিখে দেখাচ্ছি, এটা একটু গুরুত্বপূর্ণ তাই লিখে লেখানো দরকার। আচ্ছা, এটা কই গেল? দেখো, এটা একটু দেখো, তাহলে আই নো হিজ নেম, এটা একটা বাক্য, এটা হচ্ছে সিম্পল। হ্যাঁ, এটাকে আমি বানাইতে হবে কমপ্লেক্স, এটা একটু পরে বানাচ্ছি। আরেকটা সিম্পল বাক্য হচ্ছে আই নো হিজ বার্থডে, আমি তার বার্থডে জানি। আরেকটা হচ্ছে কমপ্লেক্স সিম্পল, আরেকটা হচ্ছে আই নো এখানে যেটা দিছে এটাই দিলাম, মুজিবনগর। ওকে, এখানে দেখো আমি বলছি যখন জায়গা হবে তখন হচ্ছে কি করতে হবে, হোয়ার নিতে হবে কনজাংশন হিসেবে। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্স মানে একটা সেন্টেন্স যেখানে কোনো কনজাংশন থাকবে না, আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এরকম একটা সেন্টেন্স যেখানে দুইটা বা একাধিক ক্লোজ থাকতে পারে, সেক্ষেত্রে ক্লোজ গুলো কনজাংশন থাকবে। তাহলে কনজাংশনটা কি হবে, মূলত যখন এটা হচ্ছে সময় নির্দেশ করবে তাহলে সেখানে হচ্ছে হোয়েন দিতে হবে, জায়গা নির্দেশ করলে হোয়ার দিতে হবে, আর অন্য কিছু নির্দেশ করলে হোয়াট অথবা হুইচ। যেমন আমরা প্রথমটা করি, যেমন আই নো হোয়াট হিজ নেম ইজ, হোয়াট হিজ নেম ইজ, হিজ নেম ইজ তার নাম কি সেটা আমরা জানি। ওকে, এটা কমপ্লেক্স হয়ে গেল, এখানে হোয়াট ইউজ করছি। আর তোমরা জানো যে কনজাংশনের পরে স্ট্রাকচারটা কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব। হিজ নেমটা হচ্ছে সাবজেক্ট আর ইজটা হচ্ছে ভার্ব, এটা মনে রাখবা। কনজাংশনের পরে সবসময় স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এটা কি হবে, আই নো, এটা যেহেতু সময় তাহলে কি হবে হোয়েন হিজ বার্থডে অথবা হচ্ছে হি ওয়াজ বোর্ন। আই নো হোয়েন হি ওয়াজ বোর্ন, সে কখন জন্মগ্রহণ করেছিল সেটা জানি, তার মানে তার বার্থডে সম্পর্কে জানি। হোয়েন। আর এটা কি হবে, আই নো হোয়ার মুজিবনগর ইজ সিচুয়েটেড, অথবা অন্য যে কোনো লোকেটেড দিতে পারো, অথবা হোয়ার মুজিবনগর ইজ এতটুকু দিতে পারো। ওকে, এটা আশা করি বোঝা গেছে। অর্থাৎ সময়ের ক্ষেত্রে হোয়েন, আর হচ্ছে জায়গার ক্ষেত্রে হোয়ার, অন্য ক্ষেত্রে হচ্ছে হট অথবা হুইচ। আচ্ছা, আচ্ছা আমি লিখেই বুঝাচ্ছি, তোমাদের যেহেতু একটু সমস্যা হচ্ছে আমি লিখে দেখি যে কয়টা বুঝাইতে পারি, মোটামুটি সেই কয়টা বুঝাচ্ছি। দেখো, সিম্পল হচ্ছে গোয়িং টু মার্কেট হি বট এ বুক, তাই না? গোয়িং টু মার্কেট হি বট এ বুক, মার্কেটে গিয়ে সে হচ্ছে একটা বই কিনলো। তাহলে এটাকে কমপ্লেক্স কিভাবে করা যায়, এটাকে কমপ্লেক্স করতে হবে, দ্যাট মিন্স হচ্ছে এখানে একটা ক্লোজ মার্কার চিন্তা করতে হবে যে কোন ক্লোজ মার্কারটা এটার সাথে নেওয়া যায়, এবং
এটা তো একটা ক্লোজ আছে, হি বট এ বুক, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লোজ, আরেকটা ক্লোজ বানাইতে হবে এবং এর সাথে ক্লোজ মার্কার থাকবে। তাহলে আমরা যদি এরকম ভাবে নেই তাহলে হচ্ছে বিষয়টা হচ্ছে দেখো, when he went to market he bought a, তার মানে হচ্ছে যখন সিম্পল সেন্টেন্সের শুরুতে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি থাকবে অথবা এটাকে বলা হয় পার্টিসিপল থাকবে এবং পরের একটা ক্লোজ থাকবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে কমপ্লিট করতে হলে এই পার্টিসিপলের এই অংশটুকু আমাকে একটা ক্লোজ বানাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা ক্লোজ মার্কার হিসেবে কি নেব, হোয়েন নিতে হবে। ঠিক আছে, হোয়েন নিতে হবে এবং এটা হচ্ছে তোমার এই টেন্স যেই টেন্সে আছে এইটাকেও সেই টেন্সে নিতে হবে। এবং এই গো যেহেতু হচ্ছে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট নিছি, এটা পাস্ট ছিল এবং এটাকে পাস্ট নিছি, হি ওয়েন্ট টু মার্কেট। আর এখানে সাবজেক্ট কি নিতে হবে, এখানে যে সাবজেক্ট সেই সাবজেক্টটা নিতে হবে। ওকে, আর এখানে হচ্ছে যেই টেন্স এই টেন্স নিতে হবে, আর এই ভার্বটা এই অনুযায়ী হবে। এখানে দেখো তাহলে আরেকটা দেখি, সিম্পল হ্যাভিং gone to market he bought a book, having gone to market he bought a book। এখানে দেখো এখানে হচ্ছে ছিল প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এখানে ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এখানে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে হচ্ছে পারফেক্ট যেহেতু সেহেতু হচ্ছে পাস্ট পারফেক্ট নিতে হবে। ওকে, কমপ্লেক্স when এই সাবজেক্ট এটা she, past participle had, go gone to market she bought a book। ওই বাকিটা হচ্ছে বাকিটার মতো। দ্যাট মিন্স যেটা বোঝাতে চাচ্ছি এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সরি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে হচ্ছে এখানকার টেন্সটা এই অনুযায়ী হবে আর সাবজেক্টটাও এই অনুযায়ী হবে। ঠিক আছে, আর যদি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল থাকে অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3 থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে হচ্ছে হোয়েন নিতে হবে, হোয়েন তো হচ্ছে দুই ক্ষেত্রে নিতে হবে। সেই ক্ষেত্রে এখানে হচ্ছে সাবজেক্টটা এই অনুযায়ী হবে আর টেন্সটা এই অনুযায়ী হবে না, টেন্সটা হবে পারফেক্ট হওয়ার কারণে এখানেও পারফেক্ট টেন্স দিতে হবে। ওকে, আচ্ছা একজনে বলছে যে ভাইয়া কথা শোনা যাচ্ছে না, তোমরা কি অন্যান্যরা কথা শুনছো না নাকি সে একা, একটু কমেন্টে জানো তো। আচ্ছা আমি আর দুই একটা দেখাবো, বাকিগুলো তোমরা পড়ে নিবে, তোমাদের কয়েকটা কোশ্চেন নিয়ে তারপর হচ্ছে আমি শেষ করে দেবো। ওকে, দেখো সিম্পল we eat to live। ওকে, তাহলে এটাকে কমপ্লেক্স কিভাবে করবা, we eat in order that অথবা so that we can we may live। তার মানে এখানে নিয়মটা হচ্ছে যখন সিম্পল সেন্টেন্সে কি থাকে টু প্লাস v1 তার মানে হচ্ছে ইনফিনিটিভ থাকে এবং এটা উদ্দেশ্য বোঝায়, যেমন উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, কিসের জন্য খাই, বাঁচার জন্য, আমাদের উদ্দেশ্য কি বাঁচা, তাহলে উদ্দেশ্য বোঝায় তখন স্ট্রাকচারটা এইভাবে করতে হবে। কমপ্লেক্সে স্ট্রাকচারটা হচ্ছে উই ইট এই টু লিভ, এতটুকু বাদ দিয়ে দিতে হবে, এতটুকু বাদ দিতে হবে না, এটা জায়গায় টু জায়গায় কি করতে হবে, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, তারপর হচ্ছে এই সাবজেক্টটা আবার এখানে নিতে হবে, কারণ দুইটা তো আমাকে দুইটা ক্লোজ বানাতে হবে, এই সাবজেক্টটা নিতে হবে, সাবজেক্টের পর মে অথবা ক্যান, তারপর হচ্ছে এই যে ভার্বটা মে অথবা ক্যান, তারপর হচ্ছে এই ভার্বটা নিতে হবে। এখানে আমরা হচ্ছে উই ক্যান লিভ এইভাবে বলতে হবে। যেমন আরেকটা एग्जांपल দিই, সিম্পল
সিম্পল যদি আমরা বলি যে উই স্টাডি টু সাকসিড ইন লাইফ। ওকে, তো এটাকে কিভাবে করব আমরা? আমরা কি জন্য পড়াশোনা করি? জীবনে সফল কাম হতে। তাহলে উদ্দেশ্য বোঝাচ্ছে, ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব? কমপ্লেক্স করতে হলে উই স্টাডি so that we can succeed in life. Okay, আচ্ছা, মোটামুটি এই বিষয়গুলাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরো কিছু জিনিস আছে, তোমরা একটু বাসায় এগুলো পড়লে বুঝতে পারবে। একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে। তো মোটামুটি আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। আমি কয়েকটা কোশ্চেন নেব, তারপর হচ্ছে ক্লাস শেষ হবে, ঠিক আছে? আবার আমাদের হচ্ছে দুই তিনটা কোশ্চেন নিতে পারবো আর কি, বেশি কোশ্চেন নেওয়ার সুযোগ নেই। আজকে লেকচারটা এমনি তো অনেক বড় ছিল। ওকে, আচ্ছা, আচ্ছা সাইব কোশ্চেন করো। সাইবের কোনো কোশ্চেন আছে? সাইবের কোশ্চেন নেই। খাদিজা বিনতে জহির, খাদিজা বিনতে জহির। স্যার আমার একটা সেন্টেন্স ছিল, এটা একটু পজিটিভ করে দিলে ভালো হতো। বলো বলো। Nelson Mandela was the greatest apartheid fighter in the world. নেলসন Nelson Mandela ম্যান্ডেলা was the greatest apartheid fighter in the world. পজিটিভটা। আচ্ছা, এটার পজিটিভ, তাই তো? তাহলে এখানে আমরা দেখো, আমরা সূত্রের মধ্যে কি দেখছিলাম? এই সুপারলেটিভের দা আছে না, এখানে সুপারলেটিভটা, তাহলে দা আছে, নো আদার দিয়ে করতে হবে। তাহলে কি করতে হবে? নো আদার no other apartheid fighter is as great as Nelson ম্যান্ডেলা। এবার বোঝা গেছে? জি স্যার। এটা এস হচ্ছে ওই যে পজিটিভ, আমাদের যে সূত্র বলছেন যে পজিটিভের ক্ষেত্রে এস নিতে হয়, আর গ্রেটেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট। ওকে স্যার, এখানে ওই যে সেন্টেন্স কিন্তু ওয়াজ ছিল, আমরা কিন্তু এই যে পজিটিভে ইজ। আচ্ছা, তাহলে এখানে ওয়াজ হবে, সরি। আচ্ছা, নো আদার অ্যাপাথেটিক ফাইটার ওয়াজ, ঠিক আছে? জি স্যার, বাট স্যার এই ফোকাসের পক্ষ থেকে একটা এক্সাম নিয়েছিল, ওখানে ওই যে কারেক্ট আনসার কিন্তু এমন ছিল না, মানে আমি যে অপশনটা চুজ করছি এখানে কোনোটাই কারেক্ট ছিল না সেভাবে। তবে ওরা যেটা দিচ্ছে সেটাও তো কারেক্ট ছিল না। ওরা লিখছিল কারেক্ট আনসার যে নো আদার অ্যাপাথেটিক ফাইটার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ নেলসন ম্যান্ডেলা। এটা কি ঠিক ছিল? এটা হচ্ছে তোমার ওয়াজ, এটা হচ্ছে তোমার অর্থ অনুযায়ী, যে তোমার এখানে ওয়াজ না, তাহলে হচ্ছে এখানে যেহেতু ওয়াজ, নেলসন ম্যান্ডেলা ছিল একজন গ্রেটেস্ট, তার মানে এখানে ওয়াজই দিতে হবে। ওকে, আর নো আদার থাকলে অবশ্যই এখানে প্লুরাল নেওয়া যাবে না, সিঙ্গুলার নিতে হবে। মানে ওখানে ওরা ফাইটার্স নিছে এবং আর নিছে, তাই না? জি জি, তার মানে ওটা ঠিক ছিল না, এইটাই হবে। নো আদার ফাইটার ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ নেলসন ম্যান্ডেলা, এইটা অনুযায়ী হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কাজী মুহাইমিন মারুফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। স্যার আমার ওই পেজ নাম্বার 6 এর 9 নম্বর প্রশ্ন স্যার, আই থট দ্যাট ডট ওয়াজ দ্য লাস্ট ওয়ান। স্যার এখানে স্যার অপশন দিয়েছে স্যার ডি, দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল। স্যার কত নাম্বার লেকচার শিট? কত? 7
জি স্যার 7 এর 7 এর পেজ নাম্বার হচ্ছে 6 6 এর কত নাম্বার? 9 নম্বরটা 9 নাম্বার আছে। I thought that the most prettiest of all was the last one. স্যার এ নম্বর কেন হলো না স্যার মোস্ট Most তো স্যার আচ্ছা এই নাম্বার কেন হলো না দেখো, এই যে দুইটা কিন্তু দুইটা এখানে প্রেটিয়েস্ট, প্রেটি ছিল হচ্ছে মূল, আর প্রেটি থেকে প্রেটিয়ার, প্রেটিয়ার থেকে প্রেটিয়েস্ট। ওকে, এখানে ইএসটি দিয়েই তুমি হচ্ছে কি সুপারলেটিভ করতে পারতেছো, কিন্তু আবার তোমার এখানে তো মোস্ট আনার দরকার নেই, অর্থাৎ যেগুলা ইএসটি দিয়ে সুপারলেটিভ করে সেগুলো তো মোস্ট আনলে ডাবল সুপারলেটিভ হয়ে যাচ্ছে না, তার মানে এটা রং। ওকে, আচ্ছা আচ্ছা এজন্য হচ্ছে দ্য প্রেটিয়েস্ট অন অফ অল। আচ্ছা এটা এটা হইতে পারে, ঠিক আছে, প্রেটিয়েস্ট অন অফ অল, সবার মধ্যে প্রেটিয়েস্ট। এবার বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, তার মানে স্যার বাহুল্যটা রাখা যাবে না আর কি না না বাহুল্য রাখা যাবে, বাহুল্য রাখা যাবে না। যেমন ডাবল কম্পারেটিভ একসাথে আসতে পারে, যেমন তুমি বলতে পারো না যে হি ইজ মোর টলার দেন হিজ ব্রাদার, টলার নিজেই কম্পারেটিভ, আবার তুমি এটার সাথে মোর দিলা, তার মানে এটা হবে না। ওকে, জি স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা, Y5 লিড Y5। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো ভাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো তোমরা? জি স্যার আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো, প্রশ্ন। আমার একটা কোশ্চেন ছিল স্যার, টেন্সের মধ্যে রাইট ফর্ম ভার্বের মধ্যে পড়ছি স্যার হ্যাভ হ্যাড স্যার সেন্টেন্সে থাকে স্যার, ওইটা স্যার একসাথে বসে হ্যাভ হ্যাড। হ্যাভ হ্যাড, জি স্যার, আচ্ছা আচ্ছা এটা স্যার কিভাবে একটু বুঝাই দিন। আচ্ছা, এটা কিভাবে বসে এটা বুঝাইতে হবে। আচ্ছা দেখো, যেমন হ্যাভ মানে কি, হ্যাভ মানে হচ্ছে হ্যাভ টাইপের একটা ভার্ব, সেটা তুমি অনেক অর্থ ইউজ করতে পারো, যেমন খাওয়া দাওয়া করা, খাওয়া। ওকে, তারপর হচ্ছে গোসল করা, হ্যাভ এ বাথ, তারপর হচ্ছে হ্যাভ এ ডিনার। ওকে, এটাকে একটা ভার্ব হিসেবে ধরো, তাহলে বললা আই হ্যাভ হ্যাড মাই বাথ before he completed, before my brother completed his task। তার মানে এটা হলো, অর্থটা হলো যে আমার ভাই তার কাজ শেষ করার আগে কি করলাম, আমি আমার গোসলটা সেরে ফেললাম, যেমন আই হ্যাভ হ্যাড মাই বাথ। ওকে, তার মানে হ্যাভটা হচ্ছে এখানে, সরি এখানে হ্যাড দেই, এটা যেহেতু পারফেক্ট, তার মানে হ্যাডটা হচ্ছে পারফেক্টের হ্যাড, আর এই হ্যাডটা কিসের হ্যাড, এই হ্যাভ এর V3। ওকে, জি স্যার। প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট নিলে এখানে হ্যাভ আর এখানে হ্যাড হবে। এবার বুঝতে পারছো? জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, ডি ইউনিটে স্যার সবসময় স্যার দেখে আসছি যে 8 লাগে স্যার দিলে এক্সাম সায়েন্স থেকে। হুম, তো এবার কি স্যার, মানে যেহেতু O2 পাস দিছে স্যার, সবাই তো স্যার জিপে কমে গেছে, মানে মোটামুটি আর কি, তো স্যার 7.5 থাকলে স্যার দেয়া যাবে স্যার দিতে স্যার? এটা তো এখন আসলে এভাবে সার্কুলার দেয় নাই, মানে 19টা কলেজে 19টা ইউনিভার্সিটি তো জানো, ওইটা মনে হয় দেওয়া যাবে সম্ভবত। জি স্যার। রাবি বা জাহাঙ্গীর এগুলো দেওয়া যাবে কিনা এটা সার্কুলার ওরা বলে দিবে। আগের সার্কুলারটা একটু দেখো, আগের সার্কুলারটা আমি নিজে জানি না। আগে স্যার eight 8 লাগে স্যার, 8 এখন হয়তো বা কমাইতে পারে, এটা সার্কুলার দিলে বোঝা যাবে, এর আগে বোঝা মানে বলার সুযোগ নেই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম শুভকামনা স্যার। রইল। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।